স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, সামগ্রিক সব বিষয় নিয়েই আমাদের এই আয়োজন কোন পথে বাংলাদেশ। এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে থাকছেন সাবেক আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যেটা জানতে চাই যে কোথায় আছেন, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, ব্যক্তিগতভাবে ভালো আছি। আর এই ভূপৃষ্ঠেই আছি আর কি, বাইরে নাই। এই পৃথিবীর মধ্যেই আছি। এবং যেই পরিস্থিতির মধ্যে সমগ্র বাংলাদেশ আছে, এই পরিস্থিতিতে বলা যাবে না যে ভালো আছি। কারণ প্রতিনিয়ত বাংলাদেশ থেকে মৃত্যুর সংবাদ আমাদের পেতে হচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে ছিনতাই, রাহাজানি, প্রতিনিয়ত বাংলাদেশের অর্থনীতির লুটপাটের খবর পাচ্ছি, প্রতিনিয়ত দেশের অরাজকতার খবর পাচ্ছি। এই অবস্থায় আমি কেন, সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী বাংলাদেশের যত জনগোষ্ঠী আছে, বসবাস করতেছে, কেউই ভালো নেই। সবাই একটা মানে অস্থিরতার মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। এই যে ভালো না থাকা, নিঃসন্দেহে কেউই ভালো নেই। এক একজনের ভালো না থাকা এক এক রকম প্রেক্ষাপট হতে পারে, কিন্তু কেউই ভালো নেই। সবাই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন। এমনকি যারা স্বপ্ন দেখেছে তারাও উদ্বিগ্ন। কিন্তু এই যে ভালো না থাকার পেছনে আপনারা যারা আওয়ামী লীগের ক্ষমতায় ছিলেন, মানে সরকারে ছিলেন, আওয়ামী লীগের দলটির এত ঐতিহ্যবাহী দল, এর নেতৃত্বে ছিলেন আপনি। দীর্ঘদিন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ফলে এত বড় দলের এরকম এরকম পতন, মানে কি এমন ঘটেছিল যে আপনাদের সবাইকে আত্মগোপনে চলে যেতে হলো, যদি খারাপ ভাবে বলি পালিয়ে যেতে হলো? কি ঘটেছিল? আপনি বলেন, আসলে দেখেন যে কি ঘটেছিল, এখন তো যত দিন যাচ্ছে ততই তো পরিষ্কার। এটা যেই বর্তমানে যে দখলদার ইউনূস, সে তো নিজেই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে, আপনি যেখানে অবস্থান করছেন আমেরিকা, এখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ম্যাটিকুলাসলি প্রি প্ল্যান এটা করা হয়েছে। তো এই শব্দটার পরে, এই বাক্যটির পরে আর কি কিছু বলার আছে যে কি হয়েছিল বাংলাদেশে? বাংলাদেশের যে সরকার, আওয়ামী লীগ সরকার, দেশরত্ন শেখ হাসিনার সরকার তো দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে, দেশের সার্বিক মান উন্নয়নের জন্য কাজ করেছে। এই যে আপনি দেখেন, আপনি আমেরিকার সঙ্গে আমি যুক্ত হয়েছি, এই যে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের কারিগর কে? শেখ হাসিনার সরকার। হ্যাঁ, তিনি এই পথ দেখিয়েছেন। আজকে যে সমগ্র পৃথিবীর সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়ে গেছে। আপনি দক্ষিণাঞ্চলের মানুষ, তাই না? আপনি বলেন আপনার পটুয়াখালী বা কলাপাড়া এইসব জায়গায় কি অবস্থা ছিল? আজকে একজনের কথা শুনতেছিলাম, বিএনপির এক নেতা, তারা একসঙ্গে আমরা রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলেন মোশাররফ হোসেন। তিনি বলছিলেন যে দেশটাকে শেষ করে দিয়েছে। অথচ কলাপাড়া থেকে পটুয়াখালী আসতে কিন্তু প্রায় ২ দিন লাগতো। আজকে ঢাকা থেকে কলাপাড়ায় যেতে মাত্র ৮ ঘন্টা লাগে। ৩টা ফেরি পার হয়ে আপনার আসতে হইতো পটুয়াখালী। তো সেই মানুষটি এখন বলতেছে দেশটা শেষ হয়ে গেছে। আমি কি বলবো আর? কুয়াকাটা কি জিনিস বাংলাদেশের মানুষ জানতো না। আজকে কুয়াকাটা হচ্ছে সবথেকে দর্শনীয় একটা এলাকায় পরিণত হয়েছে। পায়রা সমুদ্র বন্দর হয়েছে। সেখানে প্রায় কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে। মানে এই যে অভূতপূর্ব উন্নয়ন, আপনার জেলা পটুয়াখালীকে দিয়েই বোঝাচ্ছি যে পটুয়াখালী দক্ষিণাঞ্চলের মানুষ যে এই যে মাওয়া ফেরিঘাটে বা আপনার আরিচা ফেরিঘাটে বা দৌলদিয়া ফেরিঘাটে ওই যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, চোরাবালিতে ফেরি আটকায় যাওয়া, এই জায়গা থেকে পরিত্রাণ, একটা পদ্মা সেতু সমগ্র দক্ষিণাঞ্চলের রূপ বদলে দিয়েছে। তারপরে তারা উন্নয়ন দেখতে পাচ্ছে না, দেশের অগ্রগতি দেখতে পাচ্ছেন। এই যে খালিদ মাহমুদ চৌধুরী, মানে তাহলে কি আপনারা মনে করেন উন্নয়ন মানে ব্রিজ, উন্নয়ন মানে অট্টালিকা, উন্নয়ন মানে
সব বিরাট বিরাট ব্যাপার। এগুলো শুনেন, এই উন্নয়নগুলোর কথা কি আপনি যেটা বলছেন, এটা আমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য বলা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা, উন্নয়ন যদি সার্বিক উন্নয়ন যদি আপনি করতে, তা প্রথমে কি করতে হবে? কানেক্টিভিটি। যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে, আপনি হয়তো পটুয়াখালী শহরের একজন মানুষ বা বরিশাল শহরের মানুষ বা শহর অঞ্চলের মানুষ, আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, একজন উপকূলীয় জন, আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম 6 বছর, আমি দেখেছি, আমি যখন চর মন্তাজে গেছি, এখানকার মানুষের কোনো দাবি নাই। আমার কাছে দাবি করেছিল এখানে একটা লঞ্চ ঘাট করে দেন। চিন্তা করেন, কত সিম্পল একটা দাবি, যে তার কেন তাদের যোগাযোগ ব্যবস্থা নাই, কারণ তাদেরকে রাঙ্গাবালি আসতেই তাদেরকে এত কষ্ট করতে হয়, রাঙ্গাবালি থেকে এসে তারপরে লঞ্চ ধরে তাকে ঢাকা যেতে হয়। এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা দৌড় গড়ায় নিয়ে গেছে কে? আওয়ামী লীগ সরকার, দেশরত্ন শেখ হাসিনার সরকার। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন মান পরিবর্তন করে দিয়েছে। আপনার যে পটুয়াখালী চরাঞ্চলের মানুষ, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারত না। এই যে লালুয়ার চরে আমি গিয়েছি, পটুয়াখালী আপনার কলাপাড়ায়, সেখানে মানুষ সেই মাছ ধরতো, সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতো। আপনি যাই দেখেন লালুয়ার চরে এখন ইউরোপের মতো সেখানে আবাসিক এলাকা হয়ে গেছে। সেখানে তাদেরকে জীবন মানের উন্নয়নের জন্য সেই ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, যুবকদেরকে, যুবতীদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হয়েছে। এত উন্নয়ন তো হয়েছে, কেউ কিন্তু এই কথা অস্বীকার করবে না, কারণ দৃশ্যমান। তারপরও আপনারা কি বিশ্লেষণ করেছেন যে এই আন্দোলনে হয়তো এটার পিছনে ষড়যন্ত্র ছিল, হয়তো মেটিকুলাসলি প্ল্যান্ড ছিল, কিন্তু সব স্তরের মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিল? আপনারা কি সেই বাস্তবতা এখনো বুঝতে পারছেন? আপনি মাথা নাড়ছেন যেহেতু। না, সব স্তরের যে মানুষ সেখানে সামিল হয়েছিল ঠিক নয়। আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন, আপনাকে আমি দায়িত্ব দিলাম যে ঢাকা শহরে যখন ঘটনা ঘটেছে, আপনার পটুয়াখালীর মানুষ জানতো না যে ঢাকা কি এবং ঘটনা ঘটলো, ঢাকায় প্রধানমন্ত্রী কিভাবে চলে যেতে হলো। আমার দিনাজপুরের মানুষ জানতো না যে কিভাবে এইভাবে ঢাকায় কি হলো, এবং যে মানুষ কিন্তু জানতে পারে ঢাকা কেন্দ্রিক হয়েছে, এটা ঢাকার মানুষও এটার সঙ্গে যুক্ত ছিল না। ঢাকার বাইর থেকে লোক এনে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে, এই ধরনের পরিস্থিতি তৈরি করে, একটা অরাজকতা তৈরি করে, এখানে তো কোনো আন্দোলন কোথায়? এটা অরাজকতা। আপনি দেখেন, যদি আন্দোলনে হইতো, তাহলে এই আন্দোলনের 5ই আগস্ট হয়েছে, তার 4 মাস পরে আপনি সেই আন্দোলনের ঘোষণাপত্র আপনার তৈরি করতে হতো না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনি দেখেছেন 90-এর গণঅভ্যুত্থানে আমরা সরাসরি সর্বদলীয় ছাত্র ঐক্য ঘোষণাপত্র দিয়েই, তার লক্ষ্যমাত্রা দিয়েই কিন্তু, লক্ষ্য নির্ধারণ করেই কিন্তু আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। এবং আমাদের 10 দফা ছিল, 3 দলের রূপরেখা ছিল কি হবে। তো সেই রকম কোন রূপরেখা কি এখানে ছিল না। এখানে ছাত্রদের, মেধাবী ছাত্রদের যে ইমোশনকে ব্যবহার করে আজকে এই ধরনের একটি সরকার বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে, অরাজকতা তৈরি করে, দেশে হাজার শত শত মানুষের প্রাণহানি ঘটিয়ে তাদের এই ধরনের ঘটনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? যে আমি এই রক্তের উপর দিয়ে আমি ক্ষমতা থাকতে চাই না। তিনি তো পদত্যাগ করলেন না, তিনি তো মানে তার তো আর কোনো উপায় ছিল না। তিনি দেখেন, একটা সরকার যখন দায়িত্ব পালন করেন, একজন রাষ্ট্রপতি, মহামান্য প্রধানমন্ত্রী, তাদের সাংবিধানিক কিছু দায়িত্ব থাকে। তিনি যে দায়িত্বটা দিবেন, কাকে দিবেন? আমাদের সংবিধান পারমিট করে? সেই পরিস্থিতি কি দেওয়া হয়েছিল? একটা সংবিধান কি হয়, মাননীয় প্রধানমন্ত্রী যখন রিজাইন করেন, পরবর্তী সরকার না হওয়া পর্যন্ত, সংবিধান অনুযায়ী পরবর্তী সরকার না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা রাষ্ট্রপতির অনুরোধে। কিন্তু এই সংবিধানকে তো তিনি একজন সংবিধানের রক্ষক হিসেবে সংবিধানকে তো তিনি ভায়োলেট করতে পারেন না। কাজেই তাকে তো সেই সুযোগ দেওয়া হয়নি। তাকে তো হত্যা করার জন্য সব ধরনের পরিকল্পনা করা হয়েছিল। তাকে তো তিনি তো হয়তো এই পরিস্থিতি না হলে তিনি তো হত্যাকাণ্ডের শিকার হতেন। তো কাজে ওই জিনিসগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে পরিস্থিতি এত দূর পর্যন্ত হলো একটাই কারণ, এই যে আপনি বলছেন যে এই অবকাঠামোগত উন্নয়নই কি উন্নয়ন নাকি? এই অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ উন্নয়ন যখন আমরা করেছি, আমরা যখন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছি, আমরা যখন খাদ্যের নিরাপত্তা দিয়েছি, আমরা যখন চিকিৎসার নিরাপত্তা দিয়েছি, তখনই আমরাকে নির্ধারণ করেছি যে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে 2041।
আমরা লক্ষ্য নির্ধারণ করেছি। এবং আপনি দেখেন, আমার কথা নয়, রাষ্ট্রবিজ্ঞানের কথা, যারা বড় বড় অর্থনীতিবিদ তাদের কথা, যে বাংলাদেশ যেই পথ দিয়ে আগাচ্ছে সেটা 41 সাল নয়, তার আগেই বাংলাদেশ তার কক্ষপথে পৌঁছে যাবে। এবং 26 সালে আমাদের যে মধ্যম আয়ের দেশ হিসেবে গ্রাজুয়েশন নেওয়ার কথা, এবং 30 সালে আমাদের এসডিজি গোল অর্জন করার কথা, এগুলো তো সব সঠিক পথেই ছিল। সঠিক পথে থাকার পরে এখন কেন বলা হচ্ছে দেশের ক্ষতি করা হচ্ছে? একটাই কারণ, দেশ সঠিক পথে ছিল, এটাই হচ্ছে শেখ হাসিনা সরকারের অপরাধ, এটাই শেখ হাসিনার অপরাধ, এটাই আওয়ামী লীগ সরকারের অপরাধ। যে দেশ সঠিক পথে থাকবে কেন? এই দেশ বুভক্ষ হবে, এই দেশে দারিদ্রতা থাকবে, দারিদ্রতা বিক্রি করে, আমাদের দেশের দারিদ্রতা বিক্রি করে আমরা নোবেল পুরস্কার নিব, এই দেশের অশিক্ষায় ভুগবে, আমাদের বড় লোকের সন্তানেরা লেখাপড়া করবে, আমরা দেশ চালাবো। একজন সাধারণ ঘরের সন্তান কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট, ঢাকা মেডিকেলে পড়বে? এটা তো হতে পারে না। কেন একজন দিনমজুরের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে? সে কেন ইঞ্জিনিয়ার হবে? কেন একজন রবি দাসের ছেলে কেন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে? এই যে অধিকারটা নিশ্চিত করা হয়েছিল, এটাই হচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। সাধারণ মানুষের কাছে এই দেশকে দেওয়া যাবে না, মেধাবীদের কাছে দেওয়া যাবে না, শুধু যাদের পয়সা আছে, যাদের টাকা আছে, সেই ঘরের সন্তানেরা এই দেশ পরিচালনা করবে, তারাই এই দেশটাকে ভোগ করবে। শেখ হাসিনার দোষ হচ্ছে এই দেশটাকে সাধারণের জন্য তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন, সকলের জন্য খুলে দিয়েছিলেন। শিক্ষা আমার অধিকার। আজকে দেখেন, একদম প্রান্তিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন লেখাপড়া করেছি তখন কি দেখেছি? শহর অঞ্চলের ছেলেরা এখানে অধিকাংশই তারা হচ্ছে এখানে লেখাপড়া করার জন্য আসতো। এখন আপনি দেখেন, একজন উপকূলীয় অঞ্চলে প্রান্তিক পর্যায়ে কেন এসেছে? আমি দিনাজপুরের সন্তান, আমাদের দিনাজপুর বলেন, রংপুর বলেন, গাইবান্ধা বলেন, এই এলাকার অনেক মেধাবী ছাত্র যারা মেট্রিক বোর্ডে স্ট্যান্ড করেছে, তারাও কিন্তু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা রুয়েটে প্রকৌশল, তখন তো আমাদের ইনস্টিটিউট ছিল, বিশ্ববিদ্যালয়, এগুলোতে পড়তো। ঢাকায় আসতো না কেন? কারণ যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ ছিল। আমাদের যমুনা নদী পার হতে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা লাগতো ফেরিতে। এইরকম যোগাযোগ ব্যবস্থার মধ্যে অনেকে এখানে আসতে পারতো, অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল, কাজে আমাদের কারমাইকেল কলেজ, এই উন্নয়ন নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কোনো প্রশ্নও নাই, কিন্তু উন্নয়ন বলতে আপনি যেরকম করে শুধুমাত্র কমিউনিকেশন, যোগাযোগ এগুলিকে মিন করছেন, কিন্তু এর বাইরেও উন্নয়ন শব্দটি অনেক ব্যাপক। মানুষের মুক্ত চিন্তা, নিজেকে প্রকাশ করার স্বাধীনতা, ভোটাধিকার, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি একটু পিছনের দিকে তাকাই, দেখুন আপনি মানে অন্ধ হলে প্রলয় তো বন্ধ থাকে না খালিদ ভাই, আপনি জানেন। আপনারা নিজেদের দিকে তাকাচ্ছেন কিনা? ধরেন 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলো, 2014-র নির্বাচন মানুষ কিন্তু আপত্তি জানায় নাই, কারণ তখন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, একটা অন্যরকম পরিস্থিতি ছিল, মানুষ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে টু শব্দটি করে নাই। বিএনপি অনেক চেষ্টা করেও কোনো আন্দোলন সফল করতে পারেনি। 2018 সালের নির্বাচন কেন একতরফা করতে হলো? এই সবশেষ নির্বাচন কেন একতরফা করতে হলো? এই প্রশ্ন দুটি আপনাকে রাখছি। তার আগে আমি দুটি ইনফরমেশন আপনাকে দিতে চাই। ধরেন আমি যদি দেখি 1979 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগের ভোট পেয়েছিল, 79 সালের নির্বাচন আপনি বুঝেন, তখন জিয়াউর রহমানের অধীনে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগের ভোট পেয়েছিল 25% আশেপাশে, একটু এদিক ওদিক হতে পারে। ওই নিয়ে বাংলাদেশের তখন আওয়ামী লীগের ভোট 86 সালে এসে আওয়ামী লীগের ভোট বেড়ে হয় 27%, 86 সালে। 91 এর নির্বাচনে হয় 30%, 96 সালের নির্বাচনে হয় 37%, 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ ভোট পায় 41%, 2008 সালে আওয়ামী লীগ ভোট পায় 47%। তাহলে আওয়ামী লীগ কেন মানুষের উপর আস্থা রেখে একটা উন্মুক্ত নির্বাচন দিতে পারলো না, যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আওয়ামী লীগ কেন দিতে পারলো না? আপনারা কি সেই প্রশ্নের জবাব খোঁজেন? দেখেন, এখন তো মানে ব্যাপারটা হচ্ছে, আপনি এত কথাগুলো বলে ফেললেন, দীর্ঘ কথা বলে ফেললেন, একটা অ্যানালাইসিস করে ফেললেন। আপনি উন্নয়নের কথা, আমি কি বলেছি যে যোগাযোগ ব্যবস্থা বা অবকাঠামোগত উন্নয়নই উন্নয়ন? আমরা তো বলি না। উন্নত বাংলাদেশ বলতে আপনি কি বুঝেন? এই উন্নত বাংলাদেশ বলতে এই যে আপনার বাক স্বাধীনতা, আমাদের তো সংবিধানই বলেছে, 72-এর সংবিধান, যে সে সংবিধানে বলেছে যে আমাদের এই বাক স্বাধীনতার কথা, ব্যক্তি স্বাধীনতার কথা বলা আছে। তো এগুলো তো এই যে এই বাংলাদেশের সংবিধানের যে এই বিষয়গুলো,
আপনাকে ধরতে হবে 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জিয়াউর রহমানের সামরিক শাসন দেখেছি আমরা, তারপরে এরশাদের সামরিক শাসন দেখেছি। আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কতদিন বাংলাদেশে পরিচালিত হয়েছে বলেন ধারাবাহিকভাবে? সাংবিধানিক শাসন ব্যবস্থা কতদিন পরিচালিত হয়েছে? আর আপনি আমাকে ৭৯ সালে ভোট দিলেন, ৮৬ সালে ভোট দিলেন, ৯১ সালে, এগুলো তো জিয়াউর রহমান কিংস পার্টি বিএনপি তৈরি করে সেখানে ভোট নিয়েছিল, আমাদেরকে 25% ভোট দিয়েছে। সেটাই আমি আমাদের বললাম, কিন্তু 39টা সিট ক্রমাগত দিয়েছে। আওয়ামী লীগের ভোট বেড়েছে। বেড়েছে। আওয়ামী লীগের ভোট তো কমেনি, তাহলে কেন আওয়ামী লীগের ভোট নির্বাচন তো দিতে সাহস পেল না আওয়ামী লীগ? আওয়ামী লীগের ভোট তো এখনো যারা অ্যানালাইসিস করতেছে, যারা জরিপ চালাচ্ছে, তারাও বলতেছে আওয়ামী লীগের ভোট 53%। এই মুহূর্তে 53% মানুষ মনে করে যে আওয়ামী লীগকে ভোট দিব, এখনো বলছে। তো কাজে আওয়ামী লীগের প্রতি তো মানুষের আস্থা আছে, এটা আমরা জানি। আর আওয়ামী লীগের প্রতি আস্থা আছে বলেই তো এই আস্থা নিয়েই তো আমরা দেশকে এই জায়গায় নিয়ে গেছি। আর আপনি বললেন 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24 সালের নির্বাচন। আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জবনিকা টাকানো হয়েছিল, এটা মৃত, এটা ডেড কেস। তো এই যে সাংবিধানিক ধারাবাহিকতা বাংলাদেশে, 14 সালের নির্বাচনে প্রধান বিরোধী দল কে ছিল? বিএনপি। বিএনপি আপনার নির্বাচনে আসে নাই। এখন প্রধান বিরোধী দল যে নির্বাচন না আসে, তাহলে নির্বাচনটা কেমন হওয়ার কথা বলেন আপনি? আমি নির্বাচন করেছিলাম 2008 সালে, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল একজন, বিএনপি, ধানের শীষ, আমি নৌকা। তাই সেখানে ধানের শীষ ভোট করে নাই, তাহলে আমার কি অবস্থা বলেন এখন আপনি? সাংবিধানিকভাবে আমি নির্বাচিত হয়েছি, 18 সালের নির্বাচনের কথা আপনি বললেন, সাংবিধানিক ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হয়েছে 14 সালে। এবং 18 সালের নির্বাচনের কথা বলেন আপনি, 18 সালের নির্বাচন বিএনপি এসেছিল, বিএনপি নির্বাচন করে, বিএনপি একটা বিশৃঙ্খল অবস্থা, তারা নমিনেশন বাণিজ্য করেছে। আমার দিনাজপুর 3 আসনে, সেখানে 30 তারিখে ভোট, 29 তারিখ পর্যন্ত তারা কে নির্বাচন করবে সে নির্ধারণ করতে পারেনি। এই ছিল বিএনপির অবস্থা। বিএনপি দেখুন, হ্যাঁ, এখন আমাদেরকে বলে দেওয়া হলো যে দিনের, এখন মনে করেন বিএনপি কে নির্বাচনগুলিতে আনা প্রয়োজন ছিল, তারা যেই দাবি দাওয়াগুলো ছিল তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা দরকার ছিল। আমি ডেফিনেটলি বিএনপি কে নির্বাচনে আনার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে প্রধান পার্লামেন্টের নেতা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি সবসময় চেষ্টা চালিয়েছেন। 14 সালেও তিনি আহ্বান জানিয়েছেন, অস্কার তারানকো এসেছিল আপনার জাতিসংঘের দূত হিসেবে, সেখানে তার সঙ্গে কথা হয়েছে, সেই সময় বিএনপির প্রতিনিধির সঙ্গে আমাদের প্রতিনিধি কথা হয়েছে, আমাদের আলোচনা হয়েছে, এবং আলোচনা হয়েছিল যে 14 সালে নির্বাচন হবে এবং পরবর্তী নির্বাচনের জন্য আমরা আলোচনা করতে পারি। কিন্তু নির্বাচন প্রথমে আপনাকে বলেছি 2014 সালের নির্বাচন, আমি নিজে তখন বাংলাদেশে ছিলাম, নির্বাচন আমি খুব কাছ থেকে ফলো করেছিলাম, ওইটা নিয়ে, ওই নির্বাচন নিয়ে মানুষের খুব বেশি না। আপনারা 18 এবং 24 সালের নির্বাচনে কেন বিএনপি কে আনতে পারলেন না? 18 সালের নির্বাচনে বিএনপি 18 সালের নির্বাচনে বিএনপি নির্বাচন করেছে তো, ওটা অংশ, ওটা তারা পাতানো নির্বাচন বলছে, রাইট? না, সেটা তারা বলছে এটা পাতানো নির্বাচন, কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং 24 সালের নির্বাচনে তারা নিজেরাও অংশগ্রহণ করে নাই, অন্যদেরকে নির্বাচনে না করার জন্য বাধা দিয়েছে। এখন দেখেন, একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে ভয় পায়, নির্বাচন থেকে দূরে থাকে, আপনি যে বললেন 79-এর নির্বাচন, তখন মার্শাল্লো, জিয়াউর রহমানের মার্শাল্লো ছিল, আমরা নির্বাচন করেছি। 86-এর নির্বাচনে এরশাদের মার্শাল্লো ছিল, আমরা নির্বাচন করেছি। আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে। 54-র সময় আমরা 54 কিন্তু নির্বাচন আওয়ামী লীগ যুক্ত ফ্রন্টের করেছে। আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে করেছে। আমরা ৭০-এর নির্বাচন ইয়ার মার্শাল্লোর মধ্যে আমরা নির্বাচন করেছি। আওয়ামী লীগ চেষ্টা করেছে, একটা রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে গণতন্ত্রের উত্তরণ ঘটানো। এটা কিন্তু সামরিক জান্তারা গণতন্ত্র দিবে না, গণতন্ত্র কিন্তু অর্জন করতে হয়। এই অর্জনের মূল যে প্ল্যাটফর্ম রাজনৈতিক দলগুলো, তারা যদি গণতন্ত্রের পথে না হাঁটে, সন্ত্রাস, নৈরাজ্য এবং এই ধরনের অসাংবিধানিক সরকারের দিকে যদি হাঁটে, তাহলে তো গণতন্ত্র মজবুত হবে না। গণতন্ত্র তো মানে আপনি নির্বাচন হলো, সংসদ গঠন হলো, আর গণতন্ত্র চলে আসলো, ব্যাপারটা তা না। গণতন্ত্র হচ্ছে চর্চার বিষয়। আপনি যত বেশি চর্চা করবেন, তত বেশি গণতন্ত্রের উৎকর্ষ সাধন হবে। এটা তো আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা করে নাই, এককভাবে আওয়ামী লীগ করে গেছে,
যতটুকু পেরেছে এই গণতান্ত্রিক সরকারই কিন্তু বাংলাদেশের এই ডেভেলপমেন্টটা করেছে। অন্য কোনো সামরিক অসাংবিধানিক সরকার কিন্তু এই ডেভেলপমেন্টটা করতে পারে নাই। এটাই হচ্ছে বাস্তবতা। আচ্ছা, ডেভেলপমেন্টের সঙ্গে দুর্নীতির একটা সম্পর্ক আছে, আমি ওই প্রসঙ্গটাতে যাচ্ছি, কিন্তু তার আগে আমি একটু ইলেকশন প্রসঙ্গে আসি। দেখুন, এটা নিঃসন্দেহে কেউ অস্বীকার করবে না যে বাংলাদেশের ইতিহাসে যদি 1954 সাল থেকে ধরি, একমাত্র একটি বার শান্তিপূর্ণভাবে নির্বাচন হস্তান্তর হয়েছে। 54 সালের নির্বাচন আমরা জানি যুক্ত ফ্রন্ট ভেঙে দেওয়া হয়েছিল, ফলে ওই সরকার ফাংশন করতে পারেনি। 70-এর নির্বাচনে ক্ষমতা হস্তান্তর নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। এরপরে নির্বাচনগুলি আমরা জানি কোনোটাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হস্তান্তর হয়নি। যদি 91 সাল থেকে ধরি তাহলে 15ই ফেব্রুয়ারি মাগুরা নির্বাচন আমার এখনো মনে আছে, বিএনপির আমলে হলো না শান্তিপূর্ণ নির্বাচন, আওয়ামী লীগকে আন্দোলন করতে হলো। শুধুমাত্র একটি বার ক্ষমতা হস্তান্তর হয়েছে শান্তিপূর্ণভাবে, সেটি শেখ হাসিনা 2096 সালে সরকার গঠনের পরে তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এর বাইরে বাংলাদেশে কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। এইটার সঙ্গে আমি আপনাকে আরেকটি ইনফরমেশন যুক্ত করতে চাই। আপনাদের সরকারের সময় ধরেন 2009 সালে এবং 2013 সালে যতগুলি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, অনেক জায়গায় আওয়ামী লীগ হেরেছে, আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছে। আপনারা কিন্তু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে দেননি। আপনারা দাবি করেন আওয়ামী লীগের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করে। সেই দলকে কেন এভাবে করে পালাতে হলো? সেই দলের বিরুদ্ধে কেন নির্বাচনের কারচুপির অভিযোগ? সেই দলের বিরুদ্ধে কেন দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ? আপনারা এই বিষয়গুলি ভাবেন কিনা? না না, ডেফিনেটলি আমরা ভাববো না কেন? আওয়ামী লীগই তো এই দেশকে নিয়ে ভাবে, আওয়ামী লীগই তো গণতন্ত্র নিয়ে ভাবে। আওয়ামী লীগ তো, আপনাকে কি বললাম, 54 সাল থেকে এখন আওয়ামী লীগ 49 সালে সৃষ্টি হয়েছে। তারপরে থেকে দেখেন আওয়ামী লীগই কিন্তু গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। আর কে করেছে এই ধারাবাহিকতা? পড়তে হয়েছে সেই না না, বাস্তবতায় এই দাঁড়িয়ে আপনারা ধারাবাহিকতা নিজেদের ভুলগুলো কার দেখতে আছে? পান এই যে কিনা? আপনি বললেন একটা কথা যে 54 থেকে এখন কোনো মানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর একমাত্র আওয়ামী লীগের এই অর্জন আছে 2001 সালে। আমরা তো চেষ্টা করেছি যে 2001 সালে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করলাম লতিফুর রহমানের কাছে, তিনি এটা নির্বাচন। 2001 সালের নির্বাচনটা কি হয়েছে বলেন আপনি? এবং 1 অক্টোবর নির্বাচনের পর থেকে যে আমাদের উপর নির্যাতন চালানো হলো সেই সময়, এবং 5 বছর যাবত গ্রেনেড হামলা করে আমাদেরকে আমাদের নেতা দেশরত্ন শেখ হাসিনা, বিরোধী দলের নেতা তিনি তখন, তাকে সহ আওয়ামী লীগের সকল নেতাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হলো। যেই হামলা থেকে এখন তারেক বেকসুর খালাস দিয়ে বাংলাদেশের 16 কোটি মানুষ বিশ্বাস করে এই ঘটনার সঙ্গে তারেক জড়িত এবং প্রমাণিত। এখানে স্বীকারোক্তি পর্যন্ত আছে আদালতে, সেখান থেকে বের করে দেওয়া। এখন দেখেন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করেছিল শান্তিপূর্ণভাবে, সেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 21শে আগস্ট গ্রেনেড হামলা করা হলো। তো কাজে আমাদের তো আমরা চেষ্টা চালিয়ে গেছি, কথাটা শেষ করতে দেন আপনি। তো সেটা হচ্ছে যে আপনি বললেন যে পালিয়ে গেছি, আপনি বললেন যে আমরা পালিয়ে গেছি 5ই আগস্টে পরে। 5ই আগস্টে পরে কি হয়েছে? আপনি সুলতানুর রহমান, আপনি এই সাংবাদিক, যেখানে যেহেতু আপনার কথা বলার সুযোগ আছে, দেশের বাইরে আছেন, দেশের বাইরে থাকলে তো কোনো কথা বলতে পারতেন না। বাংলাদেশের মিডিয়া তো কথা বলতে পারছে না, তাদেরকে বলা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা কিভাবে হরণ হয়, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এটা বাংলাদেশ হচ্ছে উদাহরণ এখন পৃথিবীতে। সেখানে আজকে 5 তারিখের পরে কি হয়েছে? বিনা বিচারে মানুষ হত্যা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের 372 জনের তালিকা আমরা দিয়েছি যাদেরকে হত্যা করা হয়েছে। আবাসিক হোটেলে বিদেশি নাগরিকরা ছিল যশোরে, সেখানে হত্যা করা হয়েছে, পুড়িয়ে হত্যা করা হয়েছে। 24 জনের কথা বলা হয়েছে, বেসিক্যালি সেখানে প্রায় 70 জন মানুষকে হত্যা করা হয়েছে। আপনার একটা ইন্ডাস্ট্রি রূপপুরে, টায়ার ইন্ডাস্ট্রি, সেখানে শ্রমিকরা কাজ করছিল, সেখানে শত শত শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ নেতাদেরকে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে নেতাদেরকে হত্যা করা হয়েছে। সেখানে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাকে জুতার মারা পলিয়ে দেওয়া হয়েছে, দিগম্বর করে দেওয়া হয়েছে। তারা গর্ব করে বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা হত্যা। একজন উপদেষ্টা বলছে যে শেখ হাসিনা যদি এইভাবে চলে না যেতেন তাহলে তাকে হত্যা করা হতো। আজকে একজন উপদেষ্টার কথা। তাহলে আপনি কিভাবে বলেন আমরা পালিয়ে আছি?
এই বাংলাদেশটাকে বদ্ধভূমিতে পরিণত করা হয়েছে। আওয়ামী লীগের গত ৫ মাসে আওয়ামী লীগের কোনো আপনি এই অ্যাক্টিভিটি নাই, অভিযোগটা আপনাদের কিভাবে বলেন? কেউ এখন পর্যন্ত দল আপনার তো বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ যে আপনার সঙ্গে আমি কথা বলতে পারছি, আপনি এখনো মৃত না। ও না, নিঃসন্দেহে সেটি তো অবশ্যই বলি, কিন্তু কিন্তু জীবনের রাজনৈতিক দল হিসেবে সেই দেশে আপনি এই কথাটা কিভাবে বলেন যে আমরা পালিয়ে গেছি? বাংলাদেশের মানুষের কি দুরবস্থা, এটা এই দূর থেকে বোঝা যাবে না। বাংলাদেশের মানুষ এখন না খায় আছে। বাংলাদেশের শিশুরা এখন স্কুলে যেতে পারে না। বাংলাদেশের লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তারা ক্লাসরুমে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। আপনার যে লক্ষ কোটি, আপনার যে লাখ লাখ কর্মীরা বাংলাদেশে আছে, বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তাদেরকে এক কলমের খোঁচা তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। তারা দেখেন এতগুলা স্তর পার হওয়ার পরে তারা বিসিএস এ উত্তীর্ণ হয়েছে, তাদেরকে বাদ দেওয়া। কেন বাদ দেওয়া হয়েছে? আওয়ামী লীগের আমলে, এবং তারা হিন্দু সেই অভিযোগ দিয়ে তাদেরকে আজকে তাদের চাকুরি থেকে তাদেরকে বাতিল করা হয়েছে। এই তো চলছে বাংলাদেশের অবস্থা। সচিবালয়ে 50 বছরে কোনো আগুন দেওয়া হয় নাই। দেখেন ষড়যন্ত্র করে সচিবালয়ে আগুন দিয়ে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হলো, যেন আওয়ামী লীগকে আরো বেশি নির্যাতন করা যেতে পারে। আপনার বড় বড় আইনজীবীরা কি বলছে? যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 272টি মামলা দিয়েছে, হত্যা মামলা। আপনি বলেন, আগে বলেন শেখ হাসিনা কোথায়, কাকে, কোন জায়গায় নির্দেশ দিয়েছে যে ওখানে গুলি চালাও? প্রমাণ করতে হবে। শুধু আইসিডি দিয়ে ওই মামলা দিয়ে আপনি ফাঁসি দিয়ে দিবেন তা হয় না। আপনার সারা হোসেন কি বলেছে? যেই মামলাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হয়েছে, এই মামলাগুলো প্রাইমারি স্টেজে টিকবে না, অথচ সেই মামলা দিয়ে তারা ফাঁসি দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই তো বাংলাদেশ আইনের শাসন। এই তো বাংলাদেশ। ফাঁসি যদি দেয়, আপনারা কি কোনো আইনি লড়াই লড়ছেন? ফাঁসি যদি দেয় কি করবেন? আপনাদের যেই দেশে জঙ্গলি আইন চলতেছে, যেই দেশে কোনো আইনের শাসন নাই, সেখানে আপনি আইনি লড়াই কথা বলছেন কিভাবে? আমি তো লড়াই করতেছি বেঁচে থাকার। মানুষ তো যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়েছিল, আবার ওই জায়গায় ফেরত যেতে হয়েছে আমাকে। আবার ওই মৌলিক অধিকারের জন্য আমাকে লড়াই করতে হচ্ছে। এরপরে তো আমার আইনের শাসন, এরপরে তো গণতন্ত্র। আমার যদি পেটে যদি খাওয়া না থাকে, আমার শিক্ষা কিভাবে আসবে? আমার চিকিৎসা না হলে আমি বাঁচবো কিভাবে? আমার ঘর নাই। তো সেই অবস্থায় বাংলাদেশ আবার চলে গেছে। এখন বলা হচ্ছে যে অবস্থা, আওয়ামী লীগ 5ই আগস্টে আপনি দেখেন আমাদের প্রবৃদ্ধি ছিল 6 ভাগ, এই কোভিড পরবর্তী পরিস্থিতিতে আজকে 3-এ নেমে গেছে। আমাদের অতি দরিদ্রতা ছিল মাত্র 5 ভাগ, সেটা 10 ছাড়িয়ে গেছে। দারিদ্রতা ছিল 18 ভাগ, সেখানে এখন 30 ছাড়িয়ে গেছে। আজকে রাজস্ব ঘাটতি প্রায় 35,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি। রাজস্ব আর্ন করতে পারছে না বর্তমান সরকার, কারণ কাঠামো ভেঙে ফেলেছে। রাস্তাঘাট, যত এই ঘাট আছে, বাজার আছে, যত কিছু আছে, সবকিছু আছে দখলদারদের হাতে চলে গেছে। এই দখলদার সরকার আজকে দেশটাকে। তাহলে আপনারা করবেন কি? আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এইভাবে আপনার তো লক্ষ লক্ষ কর্মীরা বাংলাদেশে আছে, তারা আওয়ামী লীগ কি করে? আমরা কাজ করছি, আমরা জিনিসগুলো বিশ্ব গণতান্ত্রিক সমাজ, মানবিক সমাজের কাছে তুলে ধরতেছি, বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরতেছি। বাংলাদেশের মানুষ সংগঠিত হচ্ছে, বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে। আওয়ামী লীগ তাদের সঙ্গে যুক্ত আছে, আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, আওয়ামী লীগ তার দলের নেতা কর্মীদেরকে সেভাবে সংগঠিত করছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি ভরসা আছে বলেই এইরকম পরিস্থিতির মধ্যে 53% মানুষ বলছে যে আমরা আওয়ামী লীগকে ভোট দিব। এটা আমার কথা না, এটা আপনাদের মতো যারা সাংবাদিক আছেন তারা জরিপ করছে যে 53% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। কেন দিতে চায়? কারণ আওয়ামী লীগই তাদের আস্থা, শেখ হাসিনাই আস্থা। আজকে কি বলছেন? আজকে ডক্টর ইউনূস কি বলছেন? যে আমি ব্যর্থ, আমি পারতেছি না। কেন? আপনি নোবেল পুরস্কার আনতে পারেন, আপনি বলতে পারেন পৃথিবীতে আমি বাংলাদেশের দারিদ্রতা জয় করেছি। কোথায় আপনি দারিদ্রতা জয় করেছেন? আপনি দেখেন যে বাংলাদেশের এই জায়গায়, এই গ্রামে, এই জায়গায় আমি দারিদ্রতাকে আমি দূর করেছি। কোথাও না। দারিদ্রতাকে জয় করেছে আওয়ামী লীগ, দারিদ্রতাকে জয় করেছে নৌকা মার্কা, দারিদ্রতা জয় হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আপনি দেখুন, উন্নয়নের কথা বলছেন, অনেক কিছু বলছেন, কিন্তু আমি যেটা বলছিলাম যে অনেক আওয়ামী লীগের বিরুদ্ধে যে পরিমাণ লুটপাটের অভিযোগ, এটি তো মানে কল্পনাকেও হার মানাচ্ছে। আপনার এই কথাটা হাস্যকর। আপনার
ওই যে অর্থনীতিবিদ দেবপ্রিয়, অনেক জ্ঞানী মানুষ, আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষ, তার সমালোচনা করা ঠিক হবে কিনা জানি না, তারপরেও মোটা দাগে বলি কথাটা, যে বাংলাদেশের উনি বলেছেন 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আপনি কি বলেন? 28 লক্ষ কোটি টাকা পাচার যদি হয়ে থাকে, এই ডেভেলপমেন্ট বাজেটই তো 28 লক্ষ কোটি টাকা ছিল না গত 15 বছরে। 28 লক্ষ টাকা পাচার হলে আপনার পদ্মা সেতু কিভাবে হলো নিজস্ব অর্থায়নে? 28 লক্ষ কোটি টাকা যদি পাচার হয়ে যায়, তাহলে কিভাবে ঢাকা থেকে রংপুর পর্যন্ত 4 লেন রাস্তা হয়? 28 লক্ষ টাকা পাচার হলে কিভাবে ঢাকায় ময়মনসিংহ রাস্তা হয়? 28 লক্ষ টাকা পার হলে কিভাবে ঢাকা বরিশাল রাস্তা হয়? 28 লক্ষ কোটি টাকা পার হলে কিভাবে ঢাকা চিটাগং রাস্তা হয়, ঢাকা সিলেট রাস্তা হয়, এলিভেটেড এক্সপ্রেস হয়, মেট্রো রেল আপনি বলছেন কোনো অর্থ পাচার হয়নি, এস আলম গ্রুপের অর্থ তো আপনাদের আমলেই বের হয়েছে। না, আমার কথা হচ্ছে এগুলো প্রুফ করতে হবে। আপনি শ্বেতপত্র দিয়েছেন এই বর্তমান সরকারের একজন সরকারের থেকে গঠিত একটা কমিশন। কথাটা শেষ করতে দেন। তার পিয়ন 400 কোটি টাকার মালিক। কথাটা শেষ করতে দেন। গ্রুপের তদন্ত আপনারা নিজেরা করেছেন, এরকম লুটপাটের খবর আপনাদের আমলেই শুরু হয়েছিল। আমি আসতেছি, আপনার 400 কোটি টাকাও আসতেছি, এস আলমও আসতেছি। আপনার হচ্ছে এই যে আপনি বলছেন এই যে দেবপ্রিয়কে দিয়ে করলো, এই দেবপ্রিয় শ্বেতপত্র তো বর্তমান এই দখলদার বাহিনীর যে অর্থ উপদেষ্টা আছেন, তিনিই তো এটা গ্রহণ করেন নাই। আর বাংলাদেশের মানুষ গ্রহণ করবেন কোথায়? তিনিই তো গ্রহণ করেন নাই। বলছে এটা কি দিয়েছে, এগুলো তো আমরা জানি। আর শুনেন, আমাদের মধ্যে সেই সততা আছে, ন্যায় আছে, ইমান আছে বলে আমরা এই কথাগুলো বলতে পারি। আমরা এস আলমটা ধরতে পারি, আমরা হচ্ছে এই কি বলে হলমার্ককে ধরতে পারি, আমরাই ধরতে পারি, আমরা দুর্নীতিবাজকে ধরতে পারি। আওয়ামী লীগ তার শাসন সরকার পরিচালনাতে ব্যাপক যারা দুর্নীতি করে তাদেরকে আইনের আওতায় এনেছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ কিন্তু কখনো ছাড় দেয় নাই। এবং এই যে আপনি বললেন 400 কোটি টাকা, তাকেও আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তো কাজেই আওয়ামী লীগ কিন্তু কোনো কিছু গোপন রাখে নাই। আমাদের সেই সততা আছে। খালেদ ভাই, ধরেন এই পরিস্থিতিতে যে আওয়ামী লীগ গেল, আপনারা কি আপনাদের ভুলগুলো আইডেন্টিফাই করতে পেরেছেন? আমাদের শুনেন, একটা দেশের যখন উন্নয়ন হয়, উন্নয়নশীল দেশের মধ্যে, যে ডেভেলপিং কান্ট্রির মধ্যে এই ধরনের করাপশন হতে পারে। যখন একটা দেশ ডেভেলপ হয়ে যাবে, তখন আপনার এগুলো আস্তে আস্তে আপনার কমে আসে। আমরা দেখেন, আমরা যে আইনগুলো করেছি, এতগুলো আইন করেছি, এই আইনগুলো করেছি কেন? দেশ ডেভেলপ হয়ে গেলে আমরা এই আইনগুলো দ্বারা এই ধরনের দুর্নীতি বলেন বা অরাজকতা বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা করব। আমরা তো এনিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট আমরা করেছি, আইন করেছি। তো তাদের নিরাপত্তা, যে একটা প্রাণীদের নিরাপত্তার জন্য আমাদের সরকার, শেখ হাসিনার সরকার আইন করেছে। কেউ করেছে? আপনি দেখেন ঢাকা শহরের কুকুর, বিড়াল, এই বন্যপ্রাণী আজকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তাদের প্রতি কোনো ধরনের মানে মানবিক আচরণ করা হচ্ছে না। 57 ধারা দিয়ে বাংলাদেশের এমন কোন সভ্য মানুষ নেই প্রতিবাদ জানায়নি, রাইট? এই 57 ধারায় কত মানুষকে হয়রানি করা হয়েছে? 54 ধারা না, 57 ধারায় বিশেষ ক্ষমতা, আইসিটি অ্যাক্ট 57, আইসিটি অ্যাক্ট, সেটা বলে আইসিটি অ্যাক্ট কোথায় করা হয়েছে বলেন? আপনি মিথ্যাচার করছেন। আপনি মনে করেন মাহমুদুর রহমান তিনি বললেন যে শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, সেটা নিয়ে কি রিপোর্ট করলেন? এত 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 কাল্পনিক মিথ্যাচার যদি হয়, তাহলে কি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কি অন্যায়? তিনি যখন বললেন যে কি কাবা শরীফের গিলাফ দিয়ে ওইখানকার মুসল্লিরা এখানে প্রতিবাদ করছে, তো এটা এত বড় ব্যভিচার, মিথ্যাচার, এটার কি কোনো পদক্ষেপ বর্তমান সরকার নিবে না? আপনি একটা মিডিয়া হাউস খুলে আপনি মিথ্যাচার করে যাবেন লাগামহীন ভাবে, আর আপনি বলবেন যে আপনি সৎ সাংবাদিক? বলেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি অশালীন ভাষায় কথা বলবেন? আপনি এই যে বলেন স্বাধীনতার সেই আমার দেশ এখন আবার বাংলাদেশে, রাইট? সে কোনো কিছুকে আপনারা ঠেকাতে পেরেছেন? পারেননি তো। না, আমার দেশ মানুষের ভিতরে জাগরণ আনতে তাদের হাত দিয়ে এসেছে। যারা স্বাধীনতা বিরোধী, যারা গণতন্ত্র বিরোধী, যারা দখলদারদের হাত দিয়ে এসেছে আমার দেশ।
কোন গণতান্ত্রিক সরকারের হাত দিয়ে আমার দেশ আসে নাই। যিনি এসেই বলতেছেন পাকিস্তান মেরা পেয়ারা বন্ধু হ্যায়, পাকিস্তান বন্ধু, তারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে এই জামাত ইসলাম, যেই জামাত ইসলাম হচ্ছে রেজুলেশন করে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষ নিয়েছিল, যেই জামাত ইসলাম বলেছিল যে পাকিস্তান হানাদার বাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে দেশপ্রেমিক, সেই জামাত ইসলামের আমির এখন বলতেছে আমরাই হচ্ছে দেশপ্রেমিক। তারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে। তারা আজ পর্যন্ত এটার জন্য অনুতপ্ত হয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে? আপনারা কি এখন দেখুন, বা মানে ধরেন মানে এই যে মানে পরিস্থিতি হলো, 1 দশকে আওয়ামী লীগের কোন রাজনৈতিক ভুল ছিল কিনা আপনারা কিছু খুঁজে পেয়েছেন কিনা, নাকি আপনারা একদমই সহি ফেরেশতা? আপনি দেখেন, চলার পথে চটপট চলতে গেলে অনেক ভুল ভ্রান্তি থাকতেই পারে। আমরা দেশ পরিচালনা করেছি, আমরা দেশের উন্নয়নের নেতৃত্ব দিয়েছি, অবশ্যই আমাদের তো, আমরা বলি না আমরা তো ফেরেশতা না, মানুষ। এই মানুষগুলোই তো আওয়ামী লীগ করেছে, এবং মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এখানে বিভিন্ন ক্যারেক্টারের মানুষ আছে। হ্যাঁ, বিভিন্ন ক্যারেক্টারের মানুষ আছে। আচ্ছা, এখানে চলার পথে ভুল হতে পারে, এটার জন্য আইন আছে। সেটা তার মানে এইসব কর্মকাণ্ড মানে তো আপনি সন্ত্রাস দিয়ে করতে পারেন না। আপনি সন্ত্রাস দিয়ে করতে হয় এই কর্মকাণ্ড, দেশের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তো আপনি পৃথিবী যে যারা আমাদের কাছে পরাজিত হয়েছে 71-এর মুক্তিযুদ্ধে, যারা পরাজিত শক্তিকে আপনি এনে বসাতে পারেন না যে এই দেশ তোমাদের। বাংলাদেশের সংস্কৃতি, এত বড় বড় শিল্পী, রুনা লালা, সাবিনা ইয়াসমিন, ব্যান্ড সঙ্গীতের জেমস, এত বড় বড় শিল্পীরা আছে, ফাতেমাতুজ জোহা থেকে আরম্ভ করে কত বড় বড় শিল্পীরা আছে, তাদেরকে বাদ দিয়ে আপনি পাকিস্তান থেকে এনে বলতেছেন তারা এখন আমাদেরকে সংস্কৃতি শেখাবে। আমাদের সংস্কৃতি আপনি পাকিস্তানি সেই পরাজিত শক্তির কাছে তুলে দিচ্ছেন, আমাদের শিক্ষা তুলে দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা গবেষণার ক্ষেত্রে পাকিস্তানি শিক্ষা আমাদেরকে যৌথভাবে কাজ করবে। এটা কি এই বাংলাদেশ কি এটাই চেয়েছিল? বাংলাদেশের মেধাবী নতুন প্রজন্ম কি এটাই চেয়েছিল? বলেন। জোর নিশ্চয়ই না, করে চাপিয়ে দেওয়া নিশ্চয়ই হচ্ছে। না। গতকালকে ঢাকার শহীদ আপনারা মিনারে, যেভাবে করে ঢাকা শহীদ ধর্মভিত্তিক মিনারে রাজনৈতিক দলগুলোকে বর্তমান প্রমোট সরকারের করেছেন, শাসন ব্যবস্থার সমালোচনা করার কারণে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। খালিদ ভাই, যে ধরেন হেফাজত সহ মানে ইসলামিক দলগুলোকে যেভাবে করে আওয়ামী লীগ প্রমোট করেছে, শেখ হাসিনাকে, আপনি কি আছেন খালিদ ভাই? আপনি বোধহয় আউট হয়ে গেছেন। যেভাবে করে শেখ হাসিনা প্রমোট করেছেন এবং তাদের শিক্ষার মান আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় উচ্চতর মাদ্রাসা, আপনার কি মনে হয় এটি সরকারের কোনো ভুল সিদ্ধান্ত ছিল? দেখেন, শিক্ষা যে ধরনের শিক্ষা হোক, যেটা ধর্মীয় শিক্ষাকে আমরা উৎসাহিত করেছি। শেখ হাসিনার সময় হচ্ছে আরবিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কওমি মাদ্রাসা, তারা লক্ষ লক্ষ ছেলেপেলে লেখাপড়া করতো, তাদের কোনো সার্টিফিকেট ছিল না। এই সার্টিফিকেটের ব্যবস্থা করে ওই শিক্ষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনি জানেন বঙ্গবন্ধুর সময় ইসলামিক ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। বঙ্গবন্ধুর সময় মাদ্রাসা শিক্ষা বোর্ড করা হয়েছিল। কেন করা হয়েছিল? যেন ধর্মটার সঠিকভাবে ধর্মটা শিক্ষা লাভ করতে পারে। ধর্ম তো ব্যভিচারের জন্য নয়, ধর্ম তো অন্যকে আক্রমণ করার জন্য নয়। ইসলাম হচ্ছে একটা পবিত্র ধর্ম, এটা শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম। এই ধর্মকে ব্যবহার করে মওদুদিবাদীরা যে সন্ত্রাসকে মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ব্যভিচার করে, এর হাত থেকে রক্ষা করার জন্য ইসলামিক শিক্ষাটা আমাদের প্রয়োজন, প্রকৃত ইসলামিক শিক্ষাটা প্রয়োজন। এই চেষ্টাটাই আমরা করেছিলাম, এই ব্যবস্থাটাই আমরা গ্রহণ করেছিলাম, যে প্রকৃত ইসলামটা যেন সবাই শিখতে পারে, সেই ইসলামী শিক্ষার যেন স্বীকৃতি থাকে, এটা ব্যবস্থা করা হয়েছিল। আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক সাবজেক্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি আছে, টোল আছে। কেন এই শিক্ষাগুলো দেওয়া হয়? উচ্চতর শিক্ষাগুলো কেন দেওয়া হয়? যেন একটা মানবিক সমাজ তৈরি হয়, ধর্ম যেন এই সমাজ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেখুন, আপনারা রাজনৈতিকভাবে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে বিবেচনা করতেন। এখন দেখা গেল আসলে বিএনপি আপনার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষও নয়, শত্রুও নয়। এই যে বিষয়টি আপনারা কি ধরতে পেরেছিলেন আগে? দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র শত্রু মনে করে যারা দেশ বিরোধী, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে।
যারা 30 লক্ষ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে নৃত্য করে, যারা মা বোনের সম্ভ্রম হানি করার পরে তাদের অপরাধ স্বীকার, তারা হচ্ছে দেশবিরোধী, তাদেরকে আমরা শত্রু মনে করি। দেশের স্বাধীনতা যারা স্বীকার করে, তাদেরকে যদি শত্রু মনে করেন, আপনারা তো বিএনপিকেও নির্মূল করার চেষ্টা করেছেন। প্রতিপক্ষ থাকতেই পারে, আমরা একটা আদর্শিক রাজনীতি করি। আওয়ামী লীগ সেকুলার পলিটিক্স করে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। এই চেতনার সঙ্গে যারা যুক্ত হবে, আমরা বারবার বলেছি এই চেতনা হতে পারে, তাদের সাথে বন্ধুত্ব হতে পারে। অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের কথার ভিত্তিতে আমাদের বন্ধুত্ব হতে পারে, কিন্তু যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করবে না, অসাম্প্রদায়িক বাংলাদেশকে স্বীকার করবে না, তাদের সঙ্গে তো আমাদের বন্ধুত্ব হতে পারে না। জি, কিন্তু মানে ধরেন আপনি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলছেন, কন্ট্রাডিকশন না বিষয়গুলো? অসাম্প্রদায়িক মানে কাগজে কলমে বাংলা আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, কিন্তু বাস্তবে তো আমরা দেখলাম গত 15-16 বছরে তারা ইসলামিক ধর্মকে, ইসলামিক রাজনৈতিক চর্চাকে প্রমোট করেছে। যারা আধুনিক চিন্তা চেতনা, তাদেরকে আওয়ামী লীগ সরকার বলি দিয়েছে বলা যেতে পারে। না, ইসলাম যে আধুনিক না, এটা আপনাকে কে বলেছে? না, ইসলামিক আধুনিক আমি সেটা বলি না, কিন্তু শুনেন, বাংলাদেশের 90% মানুষ মুসলমান। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি সৌদি আরবে গিয়েছিলেন, সৌদি আরবের রাজার বাদশার কাছে দেখা করেছিলেন, এবং সৌদি আরবের বাদশা সেই সময় একটা ক্ষুদ্র দেশ, আমাদের প্রধান বঙ্গবন্ধুকে অনেকটা তাচ্ছিল্য করেছিলেন যে তার সময় নেই, বঙ্গবন্ধু আমি কি চাও তুমি? তিনি বলেছেন আমি কোনো চাইতে আসিনি, ভিক্ষা চাইতে আসিনি। আমার 90% মানুষ মুসলমান, তারা সরাসরি হজ ব্রত পালন করতে পারছে না। এই স্বীকৃতিটা আপনার কাছে জানতে চাই। আমার দেশের মানুষ সৌদি আরবের, আপনি দোজাহানের বাদশা, আপনার কথায় হজ হয়, এবং আপনি এই অনুমতিটা আমাদের দেন বাংলাদেশের মুসলমানেরা যেন সরাসরি হজ পালন করতে পারে। কারণ আমাদেরকে আগে মুম্বাই হয়ে আরেক দেশের পরিচয় নিয়ে আমাদের হজে যাইতে হতো। তার মানে কি, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু মুসলমানদের যেন তার পবিত্র হজটা পালন করতে পারে সেই ব্যবস্থা করেছে। আমরা যেন ইসলামটা, এই 90% মানুষ ইসলাম, কেউ প্রতিপক্ষ নয়, এই 90% মানুষের দায়িত্ব হচ্ছে এই বাকি যে 10% মানুষকে আগলে ধরা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদের শান্তির নিশ্চিত করা। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইসলামের যে কল্যাণ এবং শান্তির যে বাণী, সেটা প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে সেই শিক্ষিত করার জন্যই অ্যারাবিক বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে অন্যান্য পদক্ষেপগুলো নিয়েছিলেন। এগুলো তো প্রকৃতির বিরুদ্ধে ব্যবস্থা নয়। আমাদের মুক্তির হাজার বছরের লালিত যে সংস্কৃতি, এটার বিরুদ্ধে এগুলো আপনাদের জন্য বুমেরাং হয়েছে না, এগুলো বুমেরাং আমরা হয়নি। আপনি বর্তমান যে পরিস্থিতিটাকে আপনি স্থায়ীভাবে কেন দেখছেন? স্থায়ীভাবে দেখার কিছু নেই। এটা একটা ঘটনা প্রবাহ মাত্র। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা আজকে ধীরে ধীরে উপলব্ধি করছে কত বড় ভুল হয়ে গেছে, কত বড় ভুল হয়ে গেছে। আজকে বাংলাদেশের মানুষ আবার ইউটার্ন নিয়ে নিচ্ছে। এই ভুল যেন বাংলাদেশে স্টাবলিশ না হয়, সেই জন্য আজকে কিন্তু জনমত গড়ে উঠছে, এবং আপনি দেখবেন আগামী কিছুদিনের মধ্যেই এই গণবিস্ফোরণ ঘটবে এই দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে। তো সেইখানে আপনারা কোথায়? আমরা আছি, আমরা জনগণের সঙ্গে আছি। আমরা জনগণের সঙ্গে, আপনাদেরকে তো আমরা প্রকাশ্য দেখি না। ছাত্রলীগ ছাড়া, ছাত্রলীগ দুই একটা বিচ্ছিন্ন ভাবে মিছিল টিছিল করার চেষ্টা করে। আপনাকে বলি, আমি এর আগেও বলেছি, প্রত্যেকটা দলের একটা নিজস্ব কর্মকৌশল থাকে। আওয়ামী লীগের নিজস্ব কর্মকৌশল আছে। আমি তো আমার এই কর্মকৌশলের কথা আমি তো প্রকাশ্য এইভাবে ছেড়ে দিতে পারি না। আমাদের কর্মকৌশল আছে। আমি আগেও বলেছি, ওয়েট এন্ড সি, অল্প কিছু দিনের মধ্যেই দেখবেন বাংলাদেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। অল্প দিন মানে কতদিন? আপনি দেখবেন অল্প দিন মানে অল্প দিনই। বাংলাদেশে এখন যারা রাজনৈতিক দল আছে, তাদের কারো সঙ্গে কি আপনাদের মৈত্রী হওয়ার সম্ভাবনা আছে? আমি তো বলেছি, মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা ধারণ করে, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে। কোন দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে না। বলা হয় যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে একা হয়ে পড়েছিল, সে কাউকে থোড়াই কেয়ার করেছে, তার কোনো রাজনৈতিক বন্ধু ছিল না, যে কারণে আওয়ামী লীগকে এভাবে তল্পিতল্পা সহ গুটিয়ে যেতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। না, এটা ঠিক না। আপনি দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সব দলগুলোই আওয়ামী লীগের সঙ্গে ছিল। আপনি 14 দল, বাংলাদেশের অন্যতম একটা বড় রাজনৈতিক জোট,
সেই জোট আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমাদের চেতনা ছিল অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং আপনার এই মৌলবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চলমান ছিল। সেই লড়াইটা এখনো চলমান আছে। আমরা এই বাংলাদেশকে একটা নিরাপদ যে বাসযোগ্য ভূমি হিসাবে আমরা যে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম সেই সংগ্রামে আমরা আছি এবং আমাদের যে লক্ষ্য 41 সালের উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশটা আপনি আপনার ভাষায় যেটা উন্নত, আপনাদের ভাষায় হচ্ছে যেটা হচ্ছে উন্নয়ন বলছেন, আমরা সেই বাংলাদেশ তৈরি করার সংকল্প নিয়ে এখনো কাজ করে যাচ্ছি। আপনাদেরকে আমরা কবে নাগাদ প্রকাশ্য রাজনীতি মাঠে দেখতে যা পাবো, এটা একটা বিষয়। আপনি বারবার একটা কথা ভুল করছেন, ভুল করছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ এখনো নিবন্ধিত একটি রাজনৈতিক দল। সর্ববৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ব জনগোষ্ঠীর সমর্থনযোগ্য একটা রাজনৈতিক দল। তা আমরা কোনো আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল নই। আমরা জনমতে বিশ্বাস করি এবং জনগত বাক স্বাধীনতায় বিশ্বাস করি, জনমতের প্রতি বিশ্বাস করি। আমরা সেইভাবে আমরা রাজনীতি করছি, আমরা করে যাচ্ছি। আওয়ামী লীগ হয়তো অন্য মানে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি হয়তো করে না, কিন্তু আওয়ামী লীগের ভেতরে দেখি অন্য দলে সে অংশ নিয়ে বিভিন্ন নেতৃত্ব পর্যায়েও ছিল এবং এই আন্দোলনের পরে তাদের চেহারা বের হয়ে এসছে। এটি কিভাবে সম্ভব হলো? এটা হতে পারে। আমি বলেছি আওয়ামী লীগ একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এখানে অনেক বড়, এটা আওয়ামী লীগ রাজনীতি একটা অনেক বড় বটবৃক্ষ। হ্যাঁ, এখানে হয়তো অনেক ধরনের ঢুকে গেছে, ঢুকে যেতেই পারে, আমরা সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোর ব্যাপারে আমরা যে সতর্ক ছিলাম না তা না, হয়তো চিহ্নিত করা যায়নি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ এইভাবে আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের যে আদর্শ, এটা কি কখনো ছিনতাই করা যায়? আওয়ামী লীগের আদর্শ আমাদের মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক, বঙ্গবন্ধু। সেই আদর্শ আপনারা যারা ধারণ করেন, এটাই বাংলাদেশ। সেই আদর্শ আপনারা যারা ধারণ করেন, বলা হয় হাইব্রিড আওয়ামী লীগরা এসে সেগুলো সব খেয়ে ফেলেছে। এটা ঠিক না, এটা ঠিক না। আপনি যে কথাগুলো বলা হচ্ছে এটা সমালোচনার জন্য বলা হয়, এটা ঠিক না। আমরা সবসময় নতুন প্রজন্মকে আমরা আলিঙ্গন করেছি, আহ্বান জানিয়েছি। আমাদের নেতৃত্ব শুধু রাজপথ থেকে নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের আওয়ামী লীগের আদর্শের সঙ্গে, নীতির সঙ্গে যুক্ত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অংশগ্রহণ করে। সেটা আওয়ামী লীগ কখনো ইগনোর করে না, সবাই তাদেরকে স্বাগত জানায়। সেই পথে হয়তো কিছু বিচ্যুতি ছিল যেগুলো আমরা চিহ্নিত করতে পারি নাই। তো আমাদের এই চলার পথে অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতে সেগুলো আমরা পরিষ্কার করব। ওই বিচ্যুতিগুলি কি আপনারা এখন আইডেন্টিফাই করতে পেরেছেন এবং সেই বিচ্যুতিগুলি কি কি? দেখেন, এগুলো তো আমাদের আভ্যন্তরীণ বিষয়। এগুলো আমাদের আভ্যন্তরীণ যে কাঠামো আছে, আমাদের ওয়ার্কিং কমিটি আছে, প্রেসিডিয়াম সভা আছে, জাতীয় কমিটি আছে। হ্যাঁ, তো এগুলো এইসব কমিটির মধ্যে এগুলো আলোচনা হবে। আলোচনা করে কি হবে সেগুলো বিশ্লেষণ হবে। বিশ্লেষণ করে তারপরে কর্মপন্থা নির্ধারণ করা হবে। এবং যখন আমরা কর্মপন্থা দিব সর্বসাধারণের জন্য, তখন আপনি সেটা জানতে পারবেন। জি। আর এরই মধ্যে যদি ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শক্তি কারোই নাই। যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই দলকে সমর্থন করে, যে দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানে মুক্তিযুদ্ধকে সমর্থন করে, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অসাম্প্রদায়িক সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করে, সেই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থই হচ্ছে এই দেশকে জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া। এটা কখনোই সম্ভব না। এটা বাংলাদেশের মানুষ মানবে না। এইভাবে কেউ টিকতে পারবে না। বাংলাদেশের হাজার বছরে বাঙালির যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি সেটা বলে না। এখন ধরেন আমরা তো অনেক কিছু রাজনীতিতে দেখি, এখন যেভাবে করে আওয়ামী লীগ তাসের ঘরের মতো ঝরে পড়েছে, একদম তাসের ঘরের মতো, তো এই জন্য কি আপনাদের কোন রকম কোনো প্রস্তুতি ছিল? না, তাসের ঘরের মতো ঝরে পড়ে নাই। আমরা চাইনি বাংলাদেশের রক্তপাত হোক। আমরা চাই নাই যে এইভাবে ক্ষমতা ধরে রাখার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করতে হবে, আমরা চাইনি। আমরা তো শুনতে পাই শেখ হাসিনা গুলি করে হলেও আরো প্রাণহানি করে হলেও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। এই ধরনের একটি অভিযোগও কেউ প্রমাণ করতে পারবেন। এগুলা মিথ্যাচার।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একবারের জন্য কোথাও কোনো গুলির নির্দেশ দেন নাই, কোথাও না। এটা শুনেন, একটা দেশকে রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তাদের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, তারা কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এটার জন্য যারা মূর্খ তারা বলে এইসব প্রধানমন্ত্রী এই ধরনের নির্দেশ দেয়। প্রধানমন্ত্রী এই ধরনের নির্দেশ দেন না, আর শেখ হাসিনা এই ধরনের নির্দেশ দেন না। তিনি মানবিক, তিনি লক্ষ 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 রোহিঙ্গা জনগোষ্ঠীকে তার আঁচলে আশ্রয় দিয়েছেন। বাংলার মানুষ তা সেটা গ্রহণ করেছে, বাংলার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তিনি একজন মানবিক মানুষ, তিনি বাংলাদেশের দারিদ্রতা জয় করেছেন, বাংলাদেশের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছেন। তার মতো একটা মানবিক একটা নেতৃত্বকে এইভাবে খাটো করার অর্থই হচ্ছে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দেওয়া। বাংলাদেশের জঙ্গিবাদের আগে যেভাবে করে পাখির মতো মানুষ মরেছে, বিশেষ করে তরুণ প্রাণ যেভাবে ঝরে গেছে, এরপরে কি আর বলা যায় যে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ সভানেত্রী মানবিক? এটা মিথ্যাচার, এটা মিথ্যাচার। বাংলাদেশের যখন সম্পত্তি আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পত্তি নষ্ট করবেন, সরকারি স্থাপনা পুড়িয়ে দিবেন, মেট্রো রেল পুড়িয়ে দিবেন, এলিভেটেড পুড়িয়ে দিবেন, দোকানপাট পুড়িয়ে দিবেন, তখন আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী সেগুলোকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে হয়, পদক্ষেপ নিতে। তারপরেও প্রধানমন্ত্রী বলেছেন যদি এই ধরনের ঘটনা কোনো হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকে, কেউ যদি হত্যাকাণ্ডে, তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, দেশের মানুষের যেন সন্তুষ্টি থাকে সেই জন্য তিনি জাতিসংঘের যে তদন্তকেও তিনি আহ্বান জানিয়েছিলেন। তিনি একটা কমিশন গঠন করেছিলেন, যেই কমিশন এই সরকার বাতিল করে দিয়েছে। আপনি দেখেন বর্তমান এই দখলদার সরকার কিন্তু আপনার জাতিসংঘের যে তারা যেই সকল তথ্য চাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, এই তথ্যগুলো কিন্তু দিচ্ছে না। কেন দিচ্ছে না? কেন তারা তথ্য গোপন করতেছে? তারা কেন জোর করে শেখ হাসিনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে হত্যাকাণ্ডের? কেন? কারণ তারা প্রমাণ করতে পারবে না শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। আর এই কারণেই, কারণ তাদের তো লক্ষ্য হচ্ছে ওই যে আইসিটি, সেইখানে তারা কোনোভাবে বিচার কার্য পরিচালনা, জ্যান ত্যান বিচার কার্য পরিচালনা করে তারা এই অপরাধী করতে চায়, কিন্তু সে অপরাধী প্রমাণ করতে পারবে না। আমি এর আগেও বলেছি, ব্যারিস্টার সারা হোসেন বলেছে এই মামলা প্রাথমিক পর্যায়েও টিকবে না। এটা আমার কথা নয়, তিনি একজন প্রথিতযশা ব্যারিস্টার, আইনজীবী, তিনি বলেছেন। তো কাজেই এগুলো চলছে, যেহেতু তারা দখলদার, অতএব যেহেতু একটা ডেভেলপিং একটা সরকার ছিল, যেহেতু একটা উন্নয়নশীল সরকার ছিল, এই উন্নয়নশীল সরকারকে কিভাবে মেলাইন করা যায় আমরা দেখেছি। ৭৫-এ 15ই আগস্টে পরে বঙ্গবন্ধু পরিবারকে যেভাবে মেলাইন করা হয়েছে, এক আওয়ামী লীগকে করা হয়েছে, কিছুই প্রমাণ করতে পারে নাই। আবার একইভাবে তারা বঙ্গবন্ধু মনে করেছিল ৭৫-এ বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করে আওয়ামী লীগ শেষ করে দিবে, পারে নাই যেহেতু, এখন তারা রাজনৈতিকভাবে হত্যা করার জন্য আবার একই ধরনের প্রক্রিয়া নিয়েছে। তারা আমাদেরকে অপদস্থ করতে চায়, আমাদেরকে দেশের মানুষের কাছে ছোট করতে চায়, খাটো করতে চায়, মেলাইন করতে চায়। আজকে মানুষ কিন্তু বুঝে গেছে, মানুষ বুঝে গেছে যে আমরা কখন ভালো ছিলাম, কার অধীনে ভালো ছিলাম, কোন নেতৃত্ব ভালো। আজকে মানুষ তো ৫ই আগস্টের ঘটনায় হতভম্ব হয়ে গেছে। আপনি বলেছেন সকলেই অংশগ্রহণ করেছে, না, সকলের পুরো জাতি হতভম্ব হয়ে গেছে। ৫ই আগস্টের যে ঘটনা, এর পিছনে সেনাবাহিনীর ভূমিকাটিকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আমি এর আগেও বলেছি যে এইটা বিপ্লব বলে, কোথায় বিপ্লব? ফায়সালা তো হয়েছে ক্যান্টনমেন্টে। আমি তো এর আগেও বলেছি। আমরা দেখলাম সেদিনকে মির্জা ফখরুল, জামাতের আমির, অন্যান্য রাজনৈতিক দল, ওই তথাকথিত সমন্বয়ক, তারা তো সেদিনকে ক্যান্টনমেন্টে সেনাপতির অধীনে তারা সমর্থন জানালেন, এবং আমরা দেখলাম পরবর্তীতে তারা ক্যান্টনমেন্টে জাহাঙ্গীর গেটে দাঁড়িয়ে ড্রামের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিলেন। আমরা দেখলাম তো, এরপরে আপনি কি বলবেন? কিন্তু এই সেনাপ্রধান তো আপনাদেরই মনোনীত, আপনাদেরই নিয়োগ দিয়েছেন। না, এটা ঠিক না। বাংলাদেশের সরকারের একটা নীতিমালা আছে। এটা বিভিন্ন পদে কে প্রধান বিচারপতি হবে, কে প্রধান নির্বাচন কমিশন হবে, কে আপনার হচ্ছে বিচারপতি হবে, কে সেনাপ্রধান হবে, কে কোন জায়গায় বসবে, এটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া অনুসরণ করেই এগুলো সিলেক্ট করা হয়। এখানে সিলেকশন বোর্ড আছে। কাজেই এগুলো, হ্যাঁ, সেই সময় আমাদের সরকার ছিল, এটা ঠিক আছে, কিন্তু এগুলো প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে। এভাবে অভিযুক্ত করা ঠিক না।
এমনিতে ধরেন আরেকটি প্রশ্ন, যে গত নির্বাচনে আমরা দেখেছিলাম যে বলা হয় যে আওয়ামী লীগ ডামি দিয়ে নির্বাচন করেছে, ডামি প্রার্থী, এবং এর ফলে আওয়ামী লীগের তৃণমূল একটা বিরাট বিভক্তি তৈরি হয়েছে। আপনারা সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর জন্য এই বিষয়গুলো মূল্যায়ন করছেন কিনা, এবং কোন কোন বিষয়ে আপনার কর্ম পরিকল্পনায় রাখছেন? সেই সঙ্গে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছে দেশের ভেতরে, তারা অবরুদ্ধ, অনেকে ভীষণ নির্যাতিত, নিপীড়িত, নিরাপত্তাহীনতায়, তাদের জন্য কি বলবেন? দেখেন, আওয়ামী লীগ সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায়, এবং এই যে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল নির্বাচনটাকে, এখানে দামি কোনো প্রার্থী আমরা দেইনি। নির্বাচনটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, যে কেউ নির্বাচন করতে পারে, এবং বাংলাদেশের 24 সালের নির্বাচনটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হয়েছে। অনেক স্বতন্ত্র নির্বাচিত হয়ে এসেছে। কেন এসেছে? প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে, তো এত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আওয়ামী লীগ কখনো কোনো ডামি প্রার্থী দেয়নি। এগুলো ভুল, মিথ্যাচার, অপপ্রচার আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যেই নির্যাতন চালাচ্ছে, বা আওয়ামী লীগের নেতা না খেয়ে আছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। আজকেও দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় তল্লাশি করা হয়েছে, তার বাড়ির পরিবারদের সদস্যদেরকে হেনস্থা করা হয়েছে। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, এবং তারা বাড়িতে থাকতে পারছে না, মানবতর জীবনযাপন করে জঙ্গলে ব্যবহার করতেছে, পাট খেতে আছে, আখ খেতে আছে, বিভিন্ন জায়গায় তারা আছে। আত্মীয়দের বাসায় থাকলে সে আত্মীয়কে নির্যাতন করা হচ্ছে। এটা ব্যাপক অরাজকতা চালানো হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে। আপনি এই 53% সমর্থনযোগ্য সমর্থিত এই রাজনৈতিক দল, এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে এই বর্তমান দখলদার ইউনূস সরকার বলছে যে আমরা ঐক্য চাই। কিসের ঐক্য চান? কাকে নিয়ে ঐক্য করতে চান? আপনি 53% এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি কিভাবে বাংলাদেশে ঐক্য চান? আপনি ঐক্য চান হচ্ছে ওই পাকিস্তানি পরাজিত শক্তির সঙ্গে আপনি ঐক্য চান। আপনি বাংলাদেশের ঐক্য নয়। আপনি বাংলাদেশকে ওই পরাজিত পাকিস্তানিদের হাতে তুলে দিতে চান। এই হচ্ছে আপনার লক্ষ্য, এই হচ্ছে আপনার ঐক্যের নিদর্শন। আপনি বাংলাদেশের জনগণকে আপনি নির্যাতন করছেন, নিপীড়ন চালাচ্ছেন। আওয়ামী লীগ একটা নিবন্ধিত রাজনৈতিক দল, নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে চাঁদাবাজি করা হচ্ছে। আজকে বাংলাদেশে 24,000-এর উপরে মামলা দেওয়া হয়েছে, 1 কোটির উপরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আসামি করা হয়েছে। মৃত ব্যক্তি তাকেও আসামি করা হয়েছে, মারা গেছে তাকেও আসামি করা। ঠাকুরগাঁয়ে গতকালকে একটি মামলা হয়েছে, সেই মামলায় 6 বছর আগে একজন মারা গেছে আওয়ামী লীগ নেতা, তাকেও পর্যন্ত আসামি করা হয়েছে। এই তো অবস্থা। এখন একইভাবে আসামি করা হচ্ছে না, সেখানে সেই যাদেরকে আসামি করা হচ্ছে তাদের উপর চাঁদাবাজিও করা হচ্ছে। এখন একইভাবে বিএনপি বলছে গত 15-16 বছর তাদেরকে এরকম মামলা দেয়া হয়েছে, মামলা হামলার ভয়ে তাদের মাথায় নিয়ে ঘুরতে হয়েছে 15-16 বছর। আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না সুলতানা, একটা উদাহরণ দেখাতে পারবেন না যে মামলা দিয়ে আওয়ামী লীগ তাদের কাছে চাঁদাবাজি করেছে? না, চাঁদাবাজি এখন লক্ষ লক্ষ উদাহরণ, একটা না, হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে যে কিভাবে চাঁদাবাজি করা হচ্ছে মামলা দিয়ে। শুধু চাঁদাবাজি মামলা দিয়ে নয়, জামিন নিতে যাচ্ছে সেখানে চাঁদাবাজি, জামিন পাওয়ার পরে জেল গেটে চাঁদাবাজি, না হলে জেল গেটে আবার পেন্ডিং আরেকটি মামলা, অজ্ঞাত মামলায় আসামি করা হচ্ছে। এই তো বাংলাদেশের চরিত্র। চাঁদা, সর্বক্ষেত্রে চাঁদাবাজি চলছে। আপনি দেখেন, এই যে আপনার আহত নিহতদের নামে আজকে ব্যাপক চাঁদাবাজি চলছে, তাদের পুনর্বাসনের নামে চাঁদাবাজি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তিনি চাঁদাবাজি করছেন, তিনি আহ্বান জানাচ্ছেন যে এই ফান্ডে, এই ফাউন্ডেশনে চাঁদা দেওয়ার জন্য। এটা চাঁদাবাজ সরকারে পরিণত হয়েছে। খালেদ ভাই, ধরেন এখন বিএনপি যেই ধরনের রাজনীতি করছে, মানুষ কিন্তু অনেক প্রশংসা করছে বিএনপির। আপনারা কিভাবে করে দেখছেন যে বাংলাদেশের মানুষ যদি বিএনপির রাজনীতিকে প্রশংসা করে থাকে, তাহলে আমার কিছু বলার নেই। বিএনপি তো আপনাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে বিএনপি। আজকে রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেয়েছিল বিএনপি, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে বিএনপি নির্বাচনের কথা বলছে, রাইট? না, দেখেন, আপনি বলেন বিএনপি এগুলো করতেছে তাদের বিষয়, এটা তাদের রাজনীতির বিষয়। বিএনপি না চাইলে যে আওয়ামী লীগ থাকবে না, এটা কে বলেছে আপনাকে? আর সাংবিধানিকভাবে একটা মহামান্য রাষ্ট্রপতিকে আপনি সরিয়ে দিবেন, কি সরিয়ে দিয়ে আপনি সংবিধানকে কোথায় নিতে চান? কিন্তু এগুলো তো বিএনপি আপত্তি না জানালে তারা তো করতো। আমরা দেখতে চাই, এই সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা নাই তো, কি করতো আর কি করতো না।
যেখানে দেশের মানুষ এরকম একটা নৈরাজ্যকর অবস্থার মধ্যে আছে, সেখানে আপনি কি প্রত্যাশা করেন বলেন? সেই নৈরাজ্যে আপনাদের দায় কতটুকু? না, আমাদের দায় কেন? আমরা তো দেশকে ভালো রেখেছিলাম। ৫ই আগস্টের আগে দেশের মানুষ ভালো ছিল, শান্তিতে ছিল। আপনার মানুষ নিরাপদ ছিল। সন্ধ্যার পরে এমন না যে আজ সন্ধ্যা হয়ে গেছে, ঘড়ির কাঁটা দেখে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে বাইরে বেরোবো না। এইরকম তো অবস্থা ছিল না। মানুষ তো রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগে নাই। মানুষ তো খাদ্য সংকটে ভোগে নাই। মানুষ তো বলে নাই যে আমি অমুক দেশকে তাহলে ঘৃণা করি, সরকারের পতন অমুক হলো দেশের কেন? সঙ্গে। আজকে দেখেন কত রকমের তাহলে সরকারের পতন হলো কেন? না, এটা তো একটা সন্ত্রাস নয়, ওই যে মেটিকুলাসলি প্রি প্ল্যান, এটা তো বলেই দিয়েছেন, দখলদার বাহিনীর প্রধান তো না, বলেই দিয়েছেন। মানে আপনাদের আপনাদের কোনো ভুল হয়নি। মানুষ না, আমরা আপনাদের উপর সাংবিধানিক সন্তুষ্ট। সাংবিধানিক আপনারা এখন এটা আমরা মনে করছেন। সাংবিধানিক দায়িত্বে ছিলাম। সাংবিধানিক দায়িত্বের ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচনে যদি আমাদেরকে জনগণ ভোট না দিত, আমরা দায়িত্ব ছেড়ে দিতাম। 2001 মানুষ তো ভোটই দিতে পারেনি। তরুণ একটা প্রজন্ম যাদের বয়স 25 বছর এর নিচে, তারা কোনোদিন ভোট দিতে পারে নাই। এটা তাদের আক্ষেপ। এগুলো মিথ্যাচার। ভোট কেন্দ্র অবাধ ছিল, অবাধ ছিল ভোট কেন্দ্র, না, সবাই ভোট কোথায় দিয়েছে, ভোট আমিও কেন্দ্র ভোট অবাধ ছিল? দিয়েছি। কত কথার কথা। পার্সেন্ট ভোট হয়েছে আপনি এখন বলুন? বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা যদি এখন এই কথাটা বলে, বা তাদের যদি বলে, তারা যদি বারবার বলতে থাকে এই কথাটা, এটা তাদের কিছু আছে লোকজন, আপনার যেমন মাহমুদুর রহমানের মতো সাংবাদিকরা আছে, তারা এগুলো লেখালেখি করে তারা বলছে, তাদের মতো কিছু বুদ্ধিজীবী আছে, তাদের মধ্যে কিছু সুশীল আছে, তারা বলছে। আমি যে কথাটা বললাম, যারা এই বাংলাদেশটাকে সাধারণ, শেখ হাসিনা সাধারণের বাংলাদেশ বানিয়েছিলেন, সাধারণ জনগোষ্ঠী, যারা ওই সম্পদশালী অর্থবিত্তের মালিক, যারা দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করছিল, তারা মনে করছে যে বাংলাদেশটাকে সে যদি শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার থাকে, তাহলে তো আমাদের সরকার থাকবে না, আমাদের আমাদের যে সমাজে যে আমরা সম্মান নিয়ে চলি, সম্মান থাকবে না। সাধারণ একজন মানুষের সন্তান আজকে লেখাপড়া করছে, বড় হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এই সম্মান ওই ঘরে চলে যাবে। যারা এই ধরনের হীনমানিত মানসিকতায় ভুক্ত, তারাই ষড়যন্ত্র করেছে, তারাই সব কথাবার্তা বলে। আমাকে আবার তাহলে প্রথম দিকে যেতে হয়। দেখুন, আপনার কি মনে হয় আপনি আওয়ামী লীগ বাংলাদেশের মাটি মানুষের দল, একদম বাংলাদেশের গভীর থেকে উঠে আসা দল। সেইখানে যারা একেবারে তৃণমূল থেকে উঠে আসে, তাদের কতটুকু স্টেক ছিল আওয়ামী লীগের দলে, পার্টির ভিতরে কতটুকু তাদের গুরুত্ব ছিল? মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে নেতা নির্বাচন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই যে কি বলে ঘুষের অভিযোগ, মানে ঘুষের বিনিময়ে পদ বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের। আপনারা এগুলো যদি অস্বীকার করতে পারেন, চোখ বন্ধ রাখতে পারেন। আপনি অপপ্রচারের মধ্যে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। আপনি আওয়ামী লীগকে সঠিকভাবে অ্যানালাইসিস করেন। আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে বলেই, দাঁড়ান, আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে বলে সাধারণ মানুষের কথা বলার রাইট তৈরি হয়েছে। আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে বলে একজন দিনমজুরের মানুষ আজকে এমপি হতে পারে। আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে বলেই একজন রিক্সাওয়ালার সন্তান আজকে ডাক্তার হতে পারে। আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে বলেই আজকে আমাদের মতো লোকরা এমপি মন্ত্রী হতে পারি। না হলে তো ওই 22 পরিবারের যে পাকিস্তান শাসন ছিল, তারাই তো দেশ পরিচালনা করতো, তাদের কথা অনুযায়ী চলতো। ব্রিটিশরা সেই পরিবারকে লালন করেছে। পাকিস্তানিরা কি পরিবার আছে? পাকিস্তানে আপনি যান, কারা পাকিস্তান চালাচ্ছে? আর বাংলাদেশে সাধারণ মানুষ চালাচ্ছে। আজকে সাধারণ ঘরের একজন রাজনীতি করে আসে, আজকে মন্ত্রী হচ্ছে। আচ্ছা, সাধারণ ঘরের একজন সন্তান রাজনীতি করে আজকে, এটা আওয়ামী লীগের কারণে সম্ভব হয়েছে। আর আপনি বলছেন যে সাধারণ মানুষ প্রতিনিধিত্ব করতে পারে না। আওয়ামী লীগ তো সাধারণের দল। আওয়ামী লীগ তো খেটে খাওয়া মানুষের দল, মজুরের দল। আমরা এখানে তো তো শেষ পর্যন্ত আমরা আপনি দেখলাম। দুই একজন মানুষ দিয়ে তাকিয়ে আপনি চোখ ফিরাতে পারছেন না। আপনি সাধারণ মানুষের দিকে তাকান। আপনি ওই যাদেরকে যাদেরকে দেখে অর্থবিত্তর মালিক যারা, এই দুই একজনকে দেখে আপনি চোখ সরাচ্ছেন না কেন? আপনি চোখ সরিয়ে ফেলুন এখান থেকে। আপনি দেখবেন দেখেন, ওইখান থেকে চোখ ফিরালেই আপনি দেখবেন আওয়ামী লীগ কত সাধারণ মানুষের দল একটু। ধরেন আমি যদি 2024-এ যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছে, এদের মধ্যে কত পার্সেন্ট আওয়ামী লীগের আর কত পার্সেন্ট অন্যান্য দল থেকে উড়ে এসে জুড়ে বসেছে, হিসাব নিশ্চয়ই আপনাদের কাছে আছে। অবশ্যই আছে, সেগুলো অবশ্যই কেন আছে। হলো? উড়ে এসে জুড়ে বসা কোনো মানুষ এইভাবে আপনি বলতে পারেন না। আওয়ামী লীগ, আমি আগে বলেছি, মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক রাজনীতি যিনি ধারণ করেন তারা এটা করেন, এবং সেটা হচ্ছে যে আপনি
সিংহভাগ যারা আওয়ামী লীগের নমিনেশন পেয়েছে বা সরকারের আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে 90% উপরে আপনি দেখবেন যে আওয়ামী লীগের একদম পোড় খাওয়া যারা রাজনীতি করে তারাই আপনি দেখেন। আচ্ছা, আমরা 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 এরকম আপনি জেলা শুনতে পর্যায়ে পাই। দেখেন, উপজেলা পর্যায়ে দেখেন, কেন্দ্রীয় পর্যায়ে দেখেন, যারা রাজনীতির মাধ্যমে উঠে এসেছে তারাই কিন্তু এখানে এসেছে। আবার অনেকেই আছে অন্যান্য শ্রেণী পেশায় নেতৃত্ব দিয়েছে, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা ব্যবসায়ী, তারা সেই সকল পেশার নেতৃত্ব দিয়েছে, তারা জাতীয় নেতৃত্বে ভূমিকা রেখেছে। তাদেরকে আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের আদর্শ নীতিতে বিশ্বাস করে তারাও জায়গা পেয়েছে, তারাও যে মানে ছিল না। অন্তর্ভুক্তিমূলক রাজনীতিটাই আমরা বিশ্বাস করি। জি, আমরা একটা জিনিস শুনতে পাচ্ছি যে যেহেতু ভারত সরকার শেখ হাসিনার উপর নিয়ন্ত্রণ, মানে শেখ হাসিনার চলাফেরার উপর কোনো তাদের অনাপত্তি আছে এবং যে কোনো তিনি চলাফেরা তিনি স্বাধীন। আমরা শুনতে পাচ্ছি তিনি বিভিন্ন দেশ সফরে যেতে পারেন। আমাদেরকে একটা আইডিয়া দিতে পারেন? এই বিষয়ে আমার কোনো জানা নাই, আমার কাছে এই ধরনের কোনো সংবাদ নাই, তথ্য নাই। এমনিতে সাংগঠনিক বিষয় নিয়ে আপনারা কি শেখ হাসিনার সঙ্গে আলাপ আলোচনার সুযোগ পেয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেছেন, দলের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেছেন, তিনি নির্দেশনা দিচ্ছেন এবং তার নির্দেশনাই আমরা পথ চলছি। এবং আপনাকে যেটা বললাম, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে বর্তমান এই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটি বিষয়, ধরুন যে কোনো রাজনৈতিক দলের কয়েকটি নেতৃত্বের লেয়ার থাকে। ধরেন বঙ্গবন্ধু একটা লেয়ারের নেতা ছিলেন, তারপরে জাতীয় চাঁদ নেতা ছিলেন, তাদের পরেও আবার কয়েকটা লেয়ার ছিল। আওয়ামী লীগে বলা হচ্ছে এরকম কোনো লেয়ার নেই, কোনো নেতৃত্ব তৈরি হয়নি বলেই আওয়ামী লীগ এরকম উধাও হয়ে গেছে হঠাৎ করে। আওয়ামী লীগের নেতৃত্ব সবসময় প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। আপনি দেখবেন যে উপজেলা লেভেলে, জেলা লেভেলে আমাদের কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয় এবং আওয়ামী লীগ একমাত্র দল যেটা ধারাবাহিকভাবে কাউন্সিলগুলো হয়। যেখানে ধরেন শেখ হাসিনা 40 বছর ধরে সভানেত্রী আওয়ামী লীগের এবং ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতৃত্ব সবসময় কাউন্সিলের মাধ্যমে হয়। মাননীয় প্রধানমন্ত্রী যতবার সভাপতি নির্বাচিত হয়েছে এবং 81 সালের যে কাউন্সিলে তাকে সভাপতি নির্বাচিত, কাউন্সিলররা নির্ধারণ করেছিলেন তিনি সভাপতি হবেন এবং তিনি তখন দেশে ছিলেন না। কাউন্সিলর নির্বাচিত করে তাকে সভাপতি নির্বাচিত করেছে এবং ধারাবাহিকভাবে কাউন্সিলে তিনি নির্বাচিত হয়েছেন। এবং আগামী দিনে আপনি যেটা বলছেন যে আগামী দিনে নেতৃত্ব বা যাই হবে কাউন্সিলে নির্ধারিত হবে। আওয়ামী লীগ কখনো চাপিয়ে দেওয়া, আজকে প্রেস লিস্ট দিয়ে দিলাম, কালকে আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, এই ধরনের ঘটনা আওয়ামী লীগের মধ্যে নাই। আওয়ামী লীগ সেই কাউন্সিলের কি কোনো মানে আছে? না, এটা তো আপনি বলছেন কেন? এটা তো আপনি তো আওয়ামী লীগের কাউন্সিলর নন। আওয়ামী লীগের কোন কাউন্সিলর কি বলেছে? আওয়ামী লীগের কোন কাউন্সিলর, আপনারা তো সাংবাদিকতা করেন, আওয়ামী লীগের কোন কি কাউন্সিলর বলেছে যে আমাকে কথা বলতে দেওয়া হয়নি কাউন্সিলে? বলে নাই তো। তাহলে আপনি আওয়ামী লীগের কাউন্সিলররা যেখানে কথা বলার রাইট আছে, হ্যাঁ, সেই কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে, বিরোধিতা করার কি সুযোগ ছিল? কেন আপনি কথা বলছেন? বিরোধিতা করার কি সুযোগ ছিল? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। আওয়ামী লীগের কাউন্সিল ওপেন এবং আপনি বিরোধিতা করে না। আওয়ামী লীগের কাউন্সিল থেকে বের হয়ে এসে কি গোপনে কেউ বলেছে যে আমাকে কথা বলতে দেওয়া হলো না? না, বিভিন্ন সময়ে গোপনে কি কেউ বলেছে? বলে নাই। কারণ আওয়ামী লীগের কাউন্সিলররা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এবং আগামী দিনে এত বড় একটা দলের সভানেত্রী এবং সাংগঠনিক সম্পাদক যদি থাকেন চিরকাল একই একজন, আপনি ঠিক না, আপনি ঠিক না। চিরকাল কেন থাকবে? আমি ৩ বার ছিলাম, গত ২ বারে তো আমি নাই। না, আমি দুটো পজিশনের কথা বলেছি। না, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ছিল, তার আগে ছিল আব্দুল জলিল, তার আগে ছিল জিল্লুর রহমান, তার আগে ছিল সৈয়দ সাজেদা চৌধুরী। সাজেদা চৌধুরী যতদিন সেক্রেটারি ছিল ততদিন ওবায়দুল কাদের এখনো ততদিন সময় অতিক্রম করে নাই। জিল্লুর রহমান যতদিন সেক্রেটারি ছিল ততদিন এখনো ওবায়দুল কাদের অতিক্রম করে নাই। ওইটা একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। আপনি আবার প্রেক্ষাপটটা ভুলে যাবেন না। না, আমি বলি, আপনি যেহেতু বললেন এতদিন যাবত, আমি এটা বলি। যেমন আপনার হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫৩ সাল থেকে ৬৬ সাল পর্যন্ত সেক্রেটারি ছিলেন। এখন
ওবায়দুল কাদের কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সেক্রেটারি, এবং তিনি পরপর তৃতীয়বার কাউন্সিল নির্বাচিত হয়েছেন, এবং পরবর্তী কাউন্সিল আমাদের আগামীতে হবে, সেই কাউন্সিল আবার সিদ্ধান্ত হবে কে নেক্সট সেক্রেটারি হবে। আপনি কাউন্সিলের সিদ্ধান্তকে আপনি এইভাবে চ্যালেঞ্জ করতে পারেন না, কারণ আওয়ামী লীগ একটা বড় দল, আপনি নিজেই বলছেন। এখানে আওয়ামী লীগের কাউন্সিলর অনেক রাজনৈতিকভাবে বিজ্ঞ, তাদের সিদ্ধান্ত অত্যন্ত পরিপক্ক সিদ্ধান্ত, তারা সিদ্ধান্ত দিয়েছে। ভবিষ্যতে আরো ভালো সিদ্ধান্ত আওয়ামী লীগের কাউন্সিলররা দিবে আমি মনে করি। জি, এমনিতে আগামীতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশ নেয়, তো ধরেন এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আপনারা কিভাবে অংশ নেবেন? না, এটা আমাদের আওয়ামী লীগের দলীয় সভায় আলোচনা হবে, আলোচনা হয়ে সেটা কর্মপন্থা নির্ধারণ হবে। এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয়নি যেহেতু, অতএব এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা কোন প্রক্রিয়ায় কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। ওইটা আওয়ামী লীগের ফোরামেই আলোচনা হবে। জি, আরেকটি বিষয় অনেকেই আমাকে এখানে মন্তব্যও করেছেন যে আপনাদের কোনো অনুশোচনা আছে কিনা? আমাদের অনুশোচনা আছে যে আমরা এই সন্ত্রাসের হাত থেকে, সন্ত্রাসবাদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে পারলাম না। সন্ত্রাসীরা, দখলদাররা দেশটাকে দখল করে নিয়ে এই কোটি কোটি মানুষকে কাছে নির্যাতন করছে। এটা অবশ্যই আমরা অনুশোচনা, আমাদের কষ্ট, আমরা প্রতিনিয়ত আমরা আমাদের রক্তক্ষরণ হচ্ছে এই বাংলাদেশের বর্তমান চিত্র দেখে। এই যে বাংলাদেশকে যে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে, এটা দেখে আমাদের প্রতিনিয়ত আমাদের কষ্ট হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। আমরা খুবই কষ্ট পাচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে। ধরেন এই যে বললেন যে আপনারা রক্ষা করতে পারেননি, সেই ব্যর্থতা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? কেন পারেননি? আমরা বাংলার মানুষের উপর বিশ্বাস রেখেছিলাম। আমরা বাংলাদেশকে খুব সহজভাবে, খুব সহজভাবে দেশটাকে আমরা একটা উন্নত দেশ করতে চেয়েছিলাম। সেই লক্ষ্যে আমরা কাজ করছিলাম। হ্যাঁ, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে চলছিল, আমরা উপলব্ধি করতে পারছিলাম যে এই ষড়যন্ত্রে যে এইরকম একটি ঘটনা তৈরি হবে, সেটা আমরা বুঝতে পারিনি। সেটা আমাদের অবশ্যই ব্যর্থতা। হ্যাঁ, এই ব্যর্থতার মূল্যায়ন ভবিষ্যতে করা হবে। এখন ধরেন যে সমস্ত এখন এই জুলাই বিপ্লব বা অভ্যুত্থান বা ষড়যন্ত্র, আপনি যেটাই বলুন না কেন, আপনারা যদি ভবিষ্যতে রাজনীতিতে যখন ফিরবেন এই বিষয়গুলো কিভাবে মূল্যায়ন করবেন? না, এই বিষয়গুলো মূল্যায়ন আমরা করব, এটা বাংলাদেশের মানুষই মূল্যায়ন করবে। বাংলাদেশের মানুষের মতামতই হচ্ছে আমাদের মতামত। আমরা পাবলিক পারসেপশনটা আপনি দেখেন, এখন আপনি বাংলাদেশের মানুষের মতামত নেন, বাংলাদেশের মানুষের যে মত দিবে সেটাই আওয়ামী লীগের মত। আওয়ামী লীগ কখনো মানুষের জনগোষ্ঠীর মতামতের বাইরে কখনো যায়নি। আপনি বাংলাদেশের মানুষের মতামত নেন, তারা কি বলছে, তাদের মনোভাব কি এখন। এখন বাংলাদেশের মানুষের মতামত আসলে কে নিবে? ডক্টর ইউনূস সরকার তিনি বলছেন ছাত্ররা তাদেরকে তার নিয়োগকর্তা, এবং তারা আগামী 15 জানুয়ারি পর্যন্ত একটা সময় দিয়েছে। তিনি তো কত কথাই বলছেন, তিনি তো এখন শিশুদের প্রধানমন্ত্রী হতে চান। তিনি বলছেন যে ম্যাচুরিটি আসুক আর না আসুক, ভোটার বানায় দাও সবাইকে। ওই সিদ্ধান্ত থেকে নাকি আবার সরে এসেছেন। এই তো অবস্থা দেশের। এটার রহস্যটা কি বলেন তো? আন্তর্জাতিক মানদণ্ড থেকে দেশকে সরিয়ে ফেলা হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড থেকে দেশের ভাবমূর্তি আজকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। এই দেশটাকে নিয়ে একটা তুগলকি কাণ্ড করা হচ্ছে। এখন ধরেন এটার রহস্যটা কি যে 17 বছরের নিচে, মানে 17 বছর থেকে ভোটার হতে পারবে, এই ক্যালকুলেশনটা কি? জনসংখ্যা তখন কত হবে? নিশ্চয়ই একটা কিংস পার্টি গঠনের চেষ্টা হচ্ছে, রাইট? তো এগুলো বাংলাদেশে তো কিংস পার্টি গত 50 বছরে অনেকগুলো হয়েছে। কিংস পার্টি তো নতুন না। যখনই এই ধরনের অরাজনৈতিক সরকার আসে তখনই একটি করে কিংস পার্টি, দুইটি করে কিংস পার্টি গঠন হয়। তো কিংস পার্টিরা
জোর করে ক্ষমতা নিতে পারে, কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। এমনিতে আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কিনা এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন? আওয়ামী লীগের নেতৃত্ব, প্রত্যেক কাউন্সিলে আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন এসেছে কোনো না কোনো ভাবে, এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা ওয়ার্কিং কমিটিতে হয়, আমাদের জাতীয় কমিটি আছে সেখানে হয়, এবং কাউন্সিলে হয়, এবং সেই সব আলোচনাগুলো এবং সেই যে মতামতগুলো লিপিবদ্ধ করা হয়, সেই লিপিবদ্ধ মতামতগুলো কাউন্সিলের সামনে তুলে ধরা হয়। কাউন্সিল যেটাকে গ্রহণ করে সেটাকেই আওয়ামী লীগের ঘোষণাপত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এবং সেই ঘোষণাপত্রের আলোকেই আপনার গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগ পরিচালিত হয়। ঘোষণাপত্রের বাইরে আওয়ামী লীগ পরিচালিত হয় না। না, ধরেন আমরা মনে করছি আমরা একটা পট পরিবর্তন, একটা উদ্ভূত একটা নতুন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? বাংলাদেশের রাজনীতি, ঘটনা প্রবাহ সব একটা নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই নতুন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ কিভাবে প্রস্তুতি নিচ্ছে? এই কথাটা আমি কয়েকবার বললাম এই আপনি আলোচনার মধ্যে। বলছেন, কিন্তু আমি তারপরও কোনো, আপনি বলছেন আপনি বলবেন না, হ্যাঁ, উত্তর দর্শক তো আসে না। হয়তো মনে করবে যে বারবার একই প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আমি। যাই হোক, আমরা আওয়ামী লীগ একটি জননির্ভর রাজনৈতিক দল। আমরা জনগণের মতামত, আমাদের যেহেতু একদম তৃণমূল পর্যায়ে দল আছে, আমরা সেই মতামতগুলোর ভিত্তিতেই দলের কর্মপন্থা নির্ধারণ করব, এবং যখন এই কর্মকৌশলটা সর্বসাধারণের জন্য আমরা দিব, তখন আপনি জানতে পারবেন যে আওয়ামী লীগ কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং আওয়ামী লীগ কোনো কর্মপন্থা গোপনীয় রাখেনি, সকল কর্মপন্থা জনগণকে জানিয়ে তার পথ চলা শুরু করেছে। আমরা সেইভাবেই আমাদের পথ চলা শুরু করব। আমি শেষ করব। শেষ করার আগে আরেকটি প্রশ্ন আপনাকে রাখছি, সেটি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের ভেতর থেকেই কেউ এই এক ধরনের আত্মঘাতী মূলক ছিল, কিংবা ষড়যন্ত্রে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নিয়েছিল, এরকম কিছু কথাবার্তা বাজারে খুব আসছে। বিশেষ করে 3 থেকে 5 তারিখের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে ওই প্রসঙ্গ থেকে এসেছে। তো আপনারা নিজেরা যারা দলের নেতা কিংবা মন্ত্রী পর্যায়ে ক্ষমতায় ছিল, কিংবা শেখ হাসিনার চারপাশে ছিল, এগুলি আপনারা কি আপনাদের মতো করে মূল্যায়ন করছেন? দেখেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র আওয়ামী পরিবার শুধু নয়, বাংলাদেশের জনগণই ঐক্যবদ্ধ আছে। জনগণই ঐক্যবদ্ধ আছে। এই যে আপনার বলা হচ্ছে যে আভ্যন্তরীণ কিছু দুর্বলতা ছিল বা এই ধরনের, এগুলো আসলে অপপ্রচার। এগুলো অপপ্রচার। এগুলো একজন দুইজনের তো দল আওয়ামী লীগ না। আওয়ামী লীগ লক্ষ লক্ষ জনগোষ্ঠীর দল। কাজে একজন দুইজন দিয়ে এগুলো কর্মকাণ্ড করা সম্ভব নয়। কাজেই এগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার। আওয়ামী লীগের মধ্যে বিভক্তি আনার জন্য অনেকেই রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো, আওয়ামী লীগ তো একটা ঠুনকো দল নয়। আওয়ামী লীগ একটা আদর্শ নির্ভর একটা রাজনৈতিক দল। হ্যাঁ, যে দলের আদর্শ আছে সেই দলকে এসব ঠুনকো কথাবার্তা দিয়ে খাটো করা যাবে না। জি, বুঝতে পেরেছি। খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। সবশেষ যদি আপনার কর্মীদের জন্য কিছু বলতে চান। না, আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার থেকেও বেশি মনোবল, তাদের শক্তিশালী আছে, আমি জানি এটা। কারণ প্রতিনিয়ত আমি কথা বলছি, তারা অনেক নিদারুণ কষ্টের মধ্যে আছে। আমি বলেছি তাদের অনেকেই খাওয়ার সংস্থান নাই, থাকার সংস্থান নাই, কিন্তু যেহেতু আদর্শ আছে, চেতনা আছে, হ্যাঁ, তারা কিন্তু এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। তারা লড়াই চালিয়ে যাচ্ছে, এবং তারা, আমি মনে করি যে তাদের এই যে শক্তি, এই শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণকে পথ দেখাবে। আমরা সাধারণ মানুষের দল, যেহেতু আওয়ামী লীগ, কারণ আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে, সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিচ্ছে। এই সমর্থনটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি আশা করি আওয়ামী লীগ দেশের মানুষের সঙ্গে কখনো দেশকে ভুল পথে পরিচালিত করে নাই। আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ সঠিক পথে যাবে, এটা জনগণের যেমন বিশ্বাস আছে, আমাদেরও বিশ্বাস আছে জনগণ আমাদের সঙ্গে থাকবে। জি, খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে
অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনাকেও দর্শক ধন্যবাদ। জি, দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি।